হাসপাতালে নিবিড় পরিচর্যার সমস্ত আনুষ্ঠানিকতা শেষ। মিস ঝাংকে সম্পূর্ণ সুস্থ হতে আরও কয়েকদিন হাসপাতালে থাকতে হবে। যদিও তার জ্ঞান ধীরে ধীরে ফিরে আসছে। ফিওনা ধীর পায়ে ওনার ঘরের দিকে এগিয়ে যায়। ভেতরে ঢুকে মিস ঝাংয়ের শীর্ণ মুখাবয়বের দিকে তাকিয়ে কিছুটা স্বস্তি পায়। দীর্ঘশ্বাস ছেড়ে ফিওনা পাশে এসে বসে। ও মিস ঝাং, কেমন আছেন আপনি এখন? আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, ফিওনা বলল। তার কণ্ঠস্বর কাঁপছে আবেগে। তার অশ্রুসিক্ত নয়ন দেখে বোঝা যায় কতটা উদ্বিগ্ন ছিল সে। ফিওনার কাছে পৃথিবীতে প্রিয়জন বলতে কেবল তার গ্রান্ডপা আর মিস ঝাং ছাড়া আর কেউ নেই। তাই তার অন্তরের গভীর থেকে ভয় জাগে, আরও একটা প্রিয় মানুষকে হারানোর ভয়। মিস ঝাং ধীরে ধীরে ফিওনার দিকে তাকালেন। মুখে কথা বলার শক্তি না থাকলেও একটা মৃদু হাসির আভা ফুটে উঠল ঠোঁটের কোণে। তিনি খুব ধীরে ফিওনার হাতের উপর নিজের কম্পিত হাত রাখলেন। তার চোখে এক অব্যক্ত সান্ত্বনার ভাষা। ফিওনার চোখের পানি দেখে তিনি ইশারায় বোঝাতে চাইলেন, কেঁদো না, এই দেখো আমি একদম সুস্থ হয়ে গিয়েছি। ফিওনার হৃদয়ে যেন এক উথাল পাথাল বয়ে যায়। অজান্তেও মিস ঝাংয়ের হাত চেপে ধরে, যেন সেই স্পর্শের ভেতর থেকে শক্তি সংগ্রহ করে, যেন সেই স্পর্শে লুকানো রয়েছে হারিয়ে না যাওয়ার আশ্বাস। ফিওনা ধীর হাতে ফোনটি উঠিয়ে নিল। ফোনের অপর প্রান্তে গ্রান্ডপা। তীব্র উৎকণ্ঠার সুর ফিওনার গলায়। গ্রান্ডপা, মিস ঝাংয়ের অবস্থা খুবই গুরুতর ছিল, স্ট্রোক হয়েছে, তবে এখন ধীরে ধীরে জ্ঞান ফিরছে। ফোনের ওপাশ থেকে এক অজানা নীরবতা ভেসে এলো, যা গ্রান্ডপার উদ্বেগের প্রতিচ্ছবি হয়ে ফিওনার মনকে ভরিয়ে তুলল। ফিওনা স্পষ্ট বুঝতে পারল তার প্রিয় মানুষটি কতটা চিন্তিত। দীর্ঘ নিঃশ্বাস ফেলে গ্রান্ডপা বললেন, ফিওনা, আমি খুবই উদ্বিগ্ন, কিন্তু আমি এখান থেকে এখনই আসতে পারবো না, কাজের চাপ প্রচণ্ড। তবে তোমাকে মিস ঝাংয়ের খেয়াল রাখতে হবে, তিনি খুবই দুর্বল। আর তুমি নিজেও সাবধানে থেকো ফিওনা। গ্রান্ডপার কণ্ঠে এক ধরনের গভীর তাগিদ, যেন আকাশের নক্ষত্রগুলো মুহূর্তেই থমকে দাঁড়ায়। ফিওনা তার প্রতিটা শব্দকে মনের গভীরে অনুভব করল। সেই শীতল সুরের ভেতর ছিল অনিশ্চয়তার ছায়া। তার মনের কোণে ভীতির এক অদৃশ্য দানা বেঁধে উঠল। গ্রান্ডপা, চিন্তা করো না, আমি মিস ঝাংয়ের পাশে আছি। ফিওনার কণ্ঠে এক মৃদু দৃঢ়তা। তবে তুমিও সাবধানে থাকবে, আমি তোমার জন্য চিন্তিত। ফিওনার অন্তরে এক শূন্যতা, তবে দায়িত্বের ভার নিজের কাঁধে তুলে নিল। ফিওনা হসপিটাল থেকে ক্লান্ত শরীরে ডরমেটরিতে ফিরে আসে। দরজাটা হালকাভাবে ঠেলে ভেতরে প্রবেশ করতেই দেখতে পায় লিয়া বিছানায় বসে, হাতে মোবাইল ধরা। মোবাইলের আলোয় লিয়ার মুখটা স্পষ্ট দেখা যায়, তবে তার চোখে এক অজানা চিন্তার ছাপ। ফিওনাকে দেখে লিয়া হঠাৎ উঠে দাঁড়ায়, কণ্ঠে স্পষ্ট উদ্বেগ মিশে আছে। কোথায় ছিলে তুমি? আর ফোন ধরনি কেন? আমি কতবার কল করেছি জানো? আমি ভীষণ উদ্বিগ্ন ছিলাম। ফিওনা ধীরে ধীরে বিছানার পাশে এসে বসল। লিয়ার উদ্বিগ্ন প্রশ্নগুলো ফিওনার মনে এই মুহূর্তে বিদ্ধ হলো। ফিওনার মনে হচ্ছিল যেন লিয়ার প্রশ্নগুলো তার মনের গোপন রহস্যগুলো উন্মোচন করার জন্যই এসেছে। কিছুক্ষণ নীরব থেকে ফিওনা মৃদুস্বরে বলতে শুরু করল, মিস ঝাং হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছিলেন। তাকে নিয়ে হসপিটালে যেতে হয়েছিল, স্ট্রোক হয়েছিল। তবে এখন অনেকটাই সুস্থ। আমি শুধু তার সাথেই ছিলাম, তাই ফোনটা খেয়াল করতে পারিনি। লিয়ার মুখের রেখায় মৃদু চিন্তার ছাপ পড়ে, তবে ফিওনা সব বলল জ্যাসপারের বিষয়টি এড়িয়ে যায়, যেন মনের কোনো এক গভীর গোপন কোণে সেই স্মৃতিটা বন্দি করে রেখেছে সে। লিয়া দীর্ঘশ্বাস ছেড়ে বলে, তুমি খুব চিন্তায় ফেলে দিয়েছিলে ফিওনা, কিন্তু যাই হোক, এখন তুমি ফিরে এসেছো, এটাই তো সব থেকে গুরুত্বপূর্ণ। ফিওনার ভেতরে এক অদ্ভুত অনুভূতি খেলা করে, কিন্তু সেটা বাইরে প্রকাশ করে না। কিছুক্ষণ বিশ্রামের পর ফিওনা ধীরগতিতে উঠে বসে। রাত গভীর, চারদিকে নীরবতা বিরাজ করছে। সে নিজের ল্যাপটপটা টেনে নিয়ে এসে ডেস্কের সামনে চেয়ারে বসল।
পর্দার মৃদু আলো তার মুখে পড়তেই যেন তার চিন্তাগুলো আরো গভীর হলো। সে ইমেলটা খুলল। জ্যাসপারের মেল। মনে এক অজানা উদ্বেগ। ইনবক্সে এক মুহূর্ত চুপ করে থাকার পর সাহস করে কয়েকটা শব্দ টাইপ করে পাঠালো, হাই, আই অ্যাম ফিওনা। প্রান্তিক নীরবতা যেন তাকে ভীষণভাবে গ্রাস করল। কোনো উত্তর নেই। ফিওনার মনে হতাশার ছায়া স্পষ্ট হলো। ধৈর্যচ্যুত হতে হতে ল্যাপটপটা বন্ধ করার উপক্রম করল। ঠিক তখনই পর্দায় ভেসে এলো রিপ্লাই এসেছে, এখনও জেগে, আর এত রাতে টেক্সট। ফিওনার চোখে যেন এক ঝলক আলো খেলে গেল। সে জ্যাসপারকে তার মনের ভার একে একে খুলে বলতে শুরু করলো। মিস ঝাংয়ের অসুস্থতা, নিজের একাকিত্ব, তার সমস্ত অনুভূতির তিক্ততা। ওর প্রতিটা শব্দ যেন ফিওনার অন্তরের গোপন কষ্টগুলোকেই ব্যক্ত করছিল। জ্যাসপার মনোযোগ দিয়ে শুনল, তবে তার মনের গভীরে এক অপ্রকাশিত অস্থিরতা কাজ করছিল। ফিওনার মেসেজগুলো পড়তে পড়তে তার ভ্রু কুঁচকে উঠল। মনে মনে সে চাপা স্বরে বলল, উফ, সাচ এ ব্ল্যাডি ফুলিশ হিউম্যান। এদের ইমোশনগুলো দেখলে আমার মেজাজ খারাপ হয়ে যায়। মানুষের এই আবেগ অনুভূতি কি এতটাই প্রয়োজনীয়? যাই হোক, আমার মিশন বড়। এতটুকু আবেগী ন্যাকামি সহ্য তো করতেই হবে। জ্যাসপার, নিজেকে নিয়ন্ত্রণ কর। টেম্পার হারালে কিন্তু চলবে না, নিজেই নিজেকে বলতে লাগলো। তবুও জ্যাসপার তার মুখে কোনো অস্বস্তির ছাপ না ফেলে বরং তার বার্তায় ফিওনাকে শান্ত করতে শুরু করে। ফিওনা, আমি জানি সময়টা এখন তোমার জন্য অত্যন্ত কঠিন। তোমাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই। তবে এতটুকু বলবো, ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। আই নো ইউ আর এ স্ট্রং গার্ল। জ্যাসপারের কথাগুলো মিথ্যা হলেও ফিওনাকে শান্ত করার উদ্দেশ্যেই ছিল। জ্যাসপার নিজেকে সংযত করে রাখতে হবে বুঝে, কারণ তার সামনে একটা বিশাল দায়িত্ব। মনের ভেতর বিরক্তির স্রোত উথাল পাথাল করলেও বাইরে সে দেখায় ঠান্ডা বুদ্ধিমত্তা। যেনই মানবিক আবেগগুলো তার কোনো ক্ষতি করতে পারবে না। কিছুক্ষণ আলাপ শেষে ফিওনা ক্লান্ত মনে জ্যাসপারকে শুভরাত্রি জানিয়ে ঘুমোতে চলে যায়। অপরদিকে জ্যাসপার কম্পিউটারের সামনে এখনো বসা। ওর মনের গভীরে তীব্র অস্থিরতা জমতে শুরু করে। এতক্ষণ যাবৎ মানবীয় আবেগের সাথে জড়িয়ে থাকা এই ফালতু কথোপকথনগুলো ওর মেজাজের উপর এক অদ্ভুত ভার তৈরি করছে। ভ্রুকুঁচকে জ্যাসপার গভীর শ্বাস নিয়ে নিজেকে সামলাতে চেষ্টা করে, কিন্তু মনের মধ্যে একটা সুতীব্র আকাঙ্ক্ষা বারবার ওকে তাতিয়ে তুলছে। উফ, কতক্ষণ ধরে এই হিউম্যান মেয়েটার সঙ্গে এত নিরর্থক বকবক করতে হলো। জ্যাসপারের মনে ইচ্ছে করছিল মুখ দিয়ে হুঙ্কার ছেড়ে পুরো ল্যাবটাকে আগুনের জ্বলন্ত শিখায় পরিণত করতে। তার শরীরের ভেতর দিয়ে প্রবাহিত ড্রাগনীয় শক্তি এক মুহূর্তের জন্যই ছাপিয়ে উঠল, যেন সামান্যতম সুযোগ পেলেই চারিদিকে আগুনের গোলা বর্ষণ করবে। ঠিক তখনই ল্যাবের দরজায় ধীর পায়ে আরেকজন ড্রাগনের প্রবেশ ঘটে। জ্যাসপার তার মেজাজ সামলাতে না পেরে টেবিলের উপর মুষ্টি আঘাত করল। রাগে তার চোখ দুটো আগুনের মতো জ্বলছিল। সেই মুহূর্তে থারিনিয়াস রুমে প্রবেশ করল। মুখে কঠিন এক দৃঢ়তার ছাপ। থারিনিয়াস সোনালি রঙের ড্রাগন, চেহারায় মৃদু দীপ্তি ছড়াচ্ছে, তবে মানব রূপে। তার উপস্থিতি এক বিশেষ গুরুত্ব বহন করছে। সে ছিল ভেনাসের অন্যতম প্রাচীন ড্রাগন। নাম তার থারিনিয়াস। থারিনিয়াসের চোখে বিদ্যুতের মতো ঝিলিক। হাতে এক বিশেষ তথ্য নিয়ে সে জ্যাসপারের সামনে দাঁড়ালো। জ্যাসপারকে সম্মান প্রদর্শন করে ল্যাবে ঢোকার অনুমতি নিল। প্রিন্স অরিজিন, বিশেষ তথ্য রয়েছে। থারিনিয়াসের কণ্ঠ গভীর ও দৃঢ় ছিল, যেন শতাব্দীকাল ধরে লুকিয়ে থাকা কোনো গোপন বার্তা সে প্রকাশ করতে চলেছে। জ্যাসপার চোখ তুলে তার দিকে তাকালো। রাগ ও অবসাদ এক মুহূর্তেই যেন মিলিয়ে গেল। সম্বিত ফিরে পেল সে, এবং বুঝল থারিনিয়াস যে বার্তা নিয়ে এসেছে সেটি অবহেলার নয়। কি তথ্য নিয়ে এসেছ থারিনিয়াস? জ্যাসপার ধীর অথচ গভীর কণ্ঠে জিজ্ঞেস করল। প্রিন্স, আপনার এই রাগটা আপাতত নিয়ন্ত্রণ করুন, থারিনিয়াস বলল, কণ্ঠে এক শীতল নিরাশক্তি।
চেনসিং এবং ওয়াংলি ইতিমধ্যেই অ্যাথিরিয়নকে অন্য জায়গায় সরানোর পরিকল্পনা করেছে। জ্যাসপার থারিনিয়াসের দিকে তাকিয়ে কিছুক্ষণের জন্য স্থির হয়ে গেল। তারা কি পাগল? সে কঠিন কণ্ঠে বলল। তারা জানে না অ্যাথিরিয়নকে সরানো মানে কি বিপদ ডেকে আনা? থারিনিয়াস মাথা ঝাঁকিয়ে বলল, তারা জানে না, কিন্তু তারা নিজেদের লাভের কথা ভাবছে। অ্যাথিরিয়নের ক্ষমতা ব্যবহার করে ওয়াংলি চিরন্তন জীবন পেতে চায়, আর চেনসিং তার বিজ্ঞানী হবার আকাঙ্ক্ষা পূর্ণ করতে চায়। আমরা যদি দ্রুত কিছু না করি তাহলে অ্যাথিরিয়নের ড্রাগন শক্তি তাদের হাতের মুঠোয় পড়ে যাবে। জ্যাসপার তার দাঁত চেপে ধরে বলল, আমাদের আর বেশি সময় নেই। আমরা অ্যাথিরিয়নকে রক্ষা করতে পারবো না যদি তারা আগে পদক্ষেপ নেয়। এখনই কিছু করতে হবে। থারিনিয়াস সম্মতি জানিয়ে বলল, ঠিক প্রিন্স, আমাদের দ্রুত পরিকল্পনা করতে হবে। তারা যে কোনো মুহূর্তে অ্যাথিরিয়নকে সরিয়ে ফেলবে। জ্যাসপার তার চোখে শপথের ঝিলিক নিয়ে বলল, আমি অ্যাথিরিয়নকে কিছুতেই সরিয়ে ফেলতে দেব না, আর ড্রাগন শক্তি হাসিলও করতে দেব না। জ্যাসপার গভীর চিন্তায় নিমগ্ন হয়ে কিয়ৎক্ষণ নীরবতায় ডুবে থাকল। ভ্রুকুচকে রুমের দেয়ালের দিকে তাকিয়ে তার সম্বিত ফিরে আসতে শুরু করল। মস্তিষ্কে দ্রুত একের পর এক পরিকল্পনার ছায়া খেলা করছে। সে জানে এই মুহূর্তের প্রতিটা সিদ্ধান্ত কতটা গুরুত্বপূর্ণ। 2-1 দিনের মধ্যেই তাকে সেই মেয়েটিকে মানে ফিওনাকে ল্যাবে নিয়ে যেতে হবে। এই মানবীটিকে ব্যবহার করেই তাকে দ্রুত পদক্ষেপ নিতে হবে, কারণ অ্যাথিরিয়নকে মুক্ত করার সময় ফুরিয়ে আসছে। জ্যাসপার অনুধাবন করতে পারছিল যদি এক মুহূর্ত দেরি হয় তাহলে চেনসিং আর ওয়াংলির অপকৌশল সফল হয়ে যাবে এবং অ্যাথিরিয়নের শক্তি তাদের হাতের মুঠোয় চলে যাবে। যে কোনো উপায়ে তাকে ফিওনাকে নিয়ে যেতে হবে। জ্যাসপার মনে মনে সংকল্প করল। হাড়ের গভীরে ঠান্ডা এক অনুভূতিও শরীর জুড়ে ছড়িয়ে পড়ল। জ্যাসপারের মস্তিষ্কে এবার আর কোনো সন্দেহ রইল না। এখানে ইতস্তত করার সময় নেই। স্যামুয়েল হার্ডিং লন্ডনের প্রবাদপ্রতিম বিজ্ঞানী। তার বিশাল ল্যাবরেটরির মধ্যস্থলে গভীর এক ষড়যন্ত্রে মগ্ন। নিস্তব্ধ রাতে ল্যাবের আলো আধারের ভেতর দাঁড়িয়ে রয়েছে মিস্টার চেনসিং। তার পাশে অতি সূক্ষ্ম পরিকল্পনার জালে বোনা ওয়াংলি। দুজনের মস্তিষ্কের সূক্ষ্ম কূটকৌশল এখন কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে অ্যাথিরিয়নকে চীন থেকে সরিয়ে ফেলার জন্য। এবার সময় এসেছে চীন আর নিরাপদ নয়। চেনসিং ক্ষীণস্বরে বললেন, যেন তার প্রতিটা শব্দ ভারী এবং গভীর চক্রান্তের পরিচয় বহন করছে। ওয়াংলি তার সংবিত্তের প্রয়োগে আরও এক ধাপ এগিয়ে বললেন, আর যদি সেই অভিশপ্ত জ্যাসপার ড্রাগন লন্ডনে এসে হাজির হয়, তাকে বিনাশ করতে হবে। অনাথায় সে আমাদের সব পরিকল্পনা নস্যাৎ করবে। চেনসিংয়ের ঠোঁটের কোণে এক ঠান্ডা হাসি ফুটে উঠল। জ্যাসপার আসলে তাকে এখানে বন্দি করব, অথবা শেষ করে ফেলব। অ্যাথিরিয়ন মুক্ত হতে পারবে না। আকাশের বাতাস যেন থেমে গেল। অ্যাথিরিয়নের মুক্তি নিয়ে সিঙ্গার ওয়াংলির এই পরিকল্পনা তীক্ষ্ণ, ভয়ঙ্কর এবং নিঃসন্দেহে পৃথিবী পরিবর্তনের শক্তি ধারণ করছে। সকালবেলা সূর্যালোকে ভিজে ভার্সিটির পথ ধরে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল ফিওনা আর লিন। ক্লাস শেষের ক্লান্তি তাদের চেহারায় মাখা থাকলেও এক কাপ কফির আশায় তারা কফি শপের দিকে পা বাড়ায়। পথের ধারে এক মুহূর্তে ফিওনার চোখ আটকে গেল দূরে একটা সাদা রঙের বিলাসবহুল গাড়ি, দ্য স্কলার্স ব্রিউ। কফি শপের থেকে একটু সামনেই সেই গাড়িটা দাঁড় করানো, যার দরজা ধীরে ধীরে খুলছে। ফিওনার দৃষ্টি বিস্ফোরিত হল। বিস্ময়ের ঢেউয়ে ভেসে উঠল মনের গহীন প্রান্ত। সেখানে দাঁড়িয়ে আছেন জ্যাসপার, মাস্ক আর সানগ্লাস ছাড়া। তার সেই চিরাচরিত শীতল ভঙ্গি আর তীক্ষ্ণ দৃষ্টিতে যেন সূর্যের রশ্মিতে বর্ণিত এক দেবদূত। তার রূপ যেন এই জগতের নয়, সোনালি রশ্মির প্রতিফলনে গায়ের উজ্জ্বলতা ঠিকরে পড়ছে। তার সাদা ফর্মাল শার্ট আর কালো প্যান্টের সাথে যেন কোনো মানবিক রূপের ছাপ পড়ছে না। শার্টের 3টা বোতাম খোলা, হাতা গোটানো, যেন তার প্রতিটা পেশি চিন্ময় শক্তিতে উদ্ভাসিত।
ফিওনার চোখের সামনে যেন এক মূর্তরূপে ঈশ্বরীয় সৌন্দর্য ধরা দিল। তার বাম কানে ঝোলানো সাদা পাথরের গোলাকার দুল, যা সূক্ষ্ম অথচ বিশাল। তার গলায় এক অদ্ভুত অলংকার, যেন কোনো প্রাচীন যুগের লকেট, যার রহস্য ফিওনার বোধের সীমা ছাড়িয়ে। তার এক হাতে স্মার্ট ঘড়ি আর অন্য হাতে কঙ্কাল আকৃতির ব্রেসলেট। তার 4 আঙ্গুলের গহনার ভয়ঙ্কর নকশা, যেন কোনো কালের মনস্টারকে বন্দি করে রাখা হয়েছে। জ্যাসপার ধীরে ধীরে ফিওনার সামনে অগ্রসর হয়। জ্যাসপার যেন এক স্বর্গীয় প্রতিমা, সুদূর দিগন্ত থেকে ধীরে ধীরে ধেয়ে আসা কোনো মহাজাগতিক দূত। তার প্রতিটা পদক্ষেপ যেন মধ্যাকর্ষণকে অস্বীকার করে। মসৃণ কিন্তু দৃঢ়, সূর্যের সোনালি আভা তার উজ্জ্বল চুলে মিশে গিয়ে যেন সোনালি জল জলে দীপ্তি ছড়াচ্ছে। তার অলিভ সবুজ চোখে এক ধরনের প্রখর তীক্ষ্ণতা, যেন দেখার সাথে সাথে মনের গভীরে পৌঁছে যায়। জ্যাসপারের পোশাকের প্রতিটা ভাঁজ, সাদা শার্ট আর কালো প্যান্টের নির্লিপ্ত সৌন্দর্য ফিওনাকে মুহূর্তে এক ঘোরের মধ্যে ফেলে দেয়। তার খোলা শার্টের কলার থেকে উকি দেওয়া গায়ে সোনালি আভা, আর ঘাড়ে সযত্নে করা ড্রাগনের ট্যাটুটা যেন তার স্বর্গীয় অথচ ভয়ঙ্কর অবস্থানের এক নিদর্শন। জ্যাসপার নিঃশব্দে তার সামনে এসে দাঁড়ায়। ফিওনার চোখ বিস্ফোরিত, সে নির্বাক। তবে ফিওনার মনোযোগ টেনে নেয় জ্যাসপারের ডান ঘাড়ে এক অদ্ভুত ট্যাটু। ট্যাটুটির আকার এতই বিস্ময়কর যে এটি যেন চামড়ার অংশ, তার শিরা উপশিরার মতো মিশে গেছে শরীরে। সোনালি রঙের এই ট্যাটু কাঁধ থেকে কানের নিচ পর্যন্ত বিস্তৃত ড্রাগনের ছাঁচে গড়া। এর উজ্জ্বলতা এমন যে স্বাভাবিক ট্যাটু বলে মনে হয় না। ফিওনার মস্তিষ্কে যেন সমস্ত শব্দ বন্ধ হয়ে গেছে। একমাত্র অনুভূতিটুকু এখন তার সামনে দাঁড়িয়ে থাকা জ্যাসপার, যে একাধারে রহস্যময়, ভয়ঙ্কর এবং অতুলনীয়ভাবে আকর্ষণীয়। ফিওনা যেন এক নিমিষে পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। তার মনে হচ্ছিল প্রতিটা মুহূর্ত স্ফটিকের মতো স্বচ্ছ, এবং তার সামনে দাঁড়িয়ে থাকা জ্যাসপার যেন এক মায়াবী অঙ্কুর, এক অদ্ভুত মূর্তিমান রূপকথার রাজপুত্র। চারপাশে সময় থমকে দাঁড়িয়েছিল তার, আর ফিওনার মনের গহীনে যেন হাজারো অনুভূতির ঢেউ খেলে যাচ্ছিল। তবে যে জিনিসটি সত্যি তাকে হতভম্ব করে রেখেছিল তা ছিল তার পাশে থাকা লিন। লিনের মুখব্বয়ে যেন একরকম অবশীলন, চোখের পাতা একেবারে আটকে গেছে। সে যেন এক অজানা রাজ্যে হারিয়ে গেছে, যেখানে এতদিন সে কল্পনা করেও দেখতে পায়নি এমন এক সুদর্শন পুরুষ। জ্যাসপারের অলিভ গ্রিন চোখ দুটো যেন গভীর অরণ্যের রহস্যসমূহ ধারণ করে রেখেছে, আর সেগুলোর মাঝে বিচরণ করে এক নিবিড় অন্ধকারের মাঝেও আলোর দ্যুতি। লিনের চিত্তাকর্ষক দৃষ্টি তখন জ্যাসপারের ঠোঁটের দিকে নিবদ্ধ। গাঢ় বেগুনি ও গোলাপি রঙের সেই ঠোঁট যেন সূর্যের আলোতে রাঙানো গোলাপের পাপড়ি, যা দেখতে একদিকে সুদর্শন, অন্যদিকে এক গভীর আকর্ষণে ভরা। তার দৈহিক আকৃতির লম্বা সুশ্রী গঠন যেন সমস্ত নারী হৃদয়ের প্রলুব্ধ করার মতো। তার প্রতিটা অঙ্গভঙ্গিতে যেন সময়ের বিশালতা বাধা পড়ে। প্রতিটা তীব্র নিঃশ্বাসে যেন পৃথিবীর সমস্ত সৌন্দর্য একত্রিত হয়ে আছে। ফিওনার মনোযোগ সম্পূর্ণরূপে লিনের প্রতিক্রিয়ার উপর কেন্দ্রীভূত। সে যে অসহায়ভাবে দাঁড়িয়ে আছে তা যেন সব কিছু ছাপিয়ে যায়। ফিওনার জন্য এই ক্ষণিকের মুগ্ধতা শুধুমাত্র তার একাকিত্বের প্রতীক নয়, বরং তার অন্তরাত্মার গভীর এক নতুন অধ্যায়ের সূচনা, যেখানে জ্যাসপার সেই রহস্যময় মানুষ যে কিনা তাদের জীবনকে এক নয়া দিগন্তের সন্ধানে নিয়ে যেতে পারে। জ্যাসপারের সামনে এসে দাঁড়িয়ে থাকার ফলে যেন একটা শক্তিশালী চুম্বকীয় ক্ষেত্র তৈরি হয়েছে। ফিওনার হৃদস্পন্দন ত্বরান্বিত হয়ে ওঠে, এবং সে বুঝতে পারে এখন তার দৃষ্টিতে কেউ আসেনি, শুধুমাত্র একটা অসাধারণ সত্তা, যে তার উপস্থিতি দিয়ে সমস্ত ঘরোয়া জীবনে এনে দিয়েছে এক নতুন বাস্তবতা। জ্যাসপার অরিজিন সামান্য গলা খাকিয়ে নিল। তার কণ্ঠস্বরে এক অদ্ভুত মাধুর্য ছিল, যেন পৃথিবীর সব ক্লান্তি ও বিষাদকে দূরে সরিয়ে এক স্নিগ্ধ অনুভূতি ছড়িয়ে দেয়। কি হলো? এভাবে কি দেখছ? কোথায় যাচ্ছিলে তোমরা? প্রশ্নটি ছিল খোলামেলা,
কিন্তু তার চোখের চাহনি যেন এক অসীম গভীরতা বয়ে নিয়ে আসে। ফিওনা কিছুটা অপ্রস্তুত হয়ে বলল, আপনি ভার্সিটির সামনে এই সময় কি করছেন? জ্যাসপার হেসে উত্তর দিল, এখানে কিছু কাজ ছিল, কিন্তু তোমাকে দূর থেকে দেখলাম তাই চলে আসলাম। ভাবলাম আজ ভালো করে আড্ডা দিয়ে যাই। লিন ফিওনার পাশে দাঁড়িয়ে হঠাৎই উপলব্ধি করল যে এই সুদর্শন পুরুষটি ফিওনার পরিচিত। সে দ্রুত ফিওনার দিকে তাকালো, যেন তার সঙ্গীর অভিজ্ঞতার গভীরতা আরও বাড়িয়ে দিতে চায়। ফিওনা বিষয়টি বুঝতে পেরে সংকোচনমুক্ত কণ্ঠে বলল, এটা লিন, ও আমার খুব ভালো বন্ধু, আর এই হলো জ্যাসপার অরিজিন, যিনি আমাকে সেদিন বাঁচিয়েছিল। লিনের মুখে এক চকচকে হাসি ফুটে উঠল, কিন্তু তার হৃদস্পন্দন যেন তার সঠিক সংহতি হারিয়ে ফেলেছে। সে অনুভব করল এই ব্যক্তির নাম শুনে সে প্রায় অজ্ঞান হতে বসেছে। মুহূর্তের মধ্যে সে ফিওনার উপর ঝুঁকে পড়ল, যেন সব কিছু অন্ধকার হয়ে যাচ্ছে। লিন, কি হচ্ছে? স্বাভাবিক থাকো। ফিওনা মৃদুভাবে বলল, ওনার সামনে এরকম করো না। এখন তাদের সবার মধ্যে এক উত্তেজনাপূর্ণ অবস্থা বিরাজ করছিল। জ্যাসপার একবার সামনে রেখে বলল, চলো কফি শপে যাই, কিছুটা রিফ্রেশ হতে হবে। জ্যাসপার আগে আগে হাঁটা শুরু করলো। ফিওনা, লিন একটা অদ্ভুত ঝড়ের মধ্যে নিজেদের ধাক্কা দিয়ে পড়ে গেল এবং সঙ্গী হিসেবে চলল কফি শপে। দ্য স্কলার্স ব্রিউ। কফি শপের দরজায় প্রবেশের সঙ্গে সঙ্গে গরম বাতাসে যেন স্নিগ্ধতার ঝোঁক বয়ে যায়। ফিওনা কল্পনাতে ডুবে গেল, মনে মনে ভাবতে লাগলো, কি অদ্ভুত এক মুহূর্ত, যেখানে একটা কফি শপের সাথে জীবনের এমন এক অদ্ভুত পরাবাস্তবতার ছোঁয়া লাগছে। জ্যাসপার চেয়েছিল ফিওনার সাথে একান্তে কথা বলতে, কিন্তু লিনের উপস্থিতি তাকে ভীষণভাবে বিরক্ত করছিল। প্রতিটা মুহূর্তে লিন যেন তাদের দুজনের মধ্যে এক অদৃশ্য দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে। জ্যাসপার নিজেকে শান্ত রাখার চেষ্টা করলেও তার ভ্রু কুঁচকে উঠছিল। মনে হচ্ছিল ফিওনার সাথে অপ্রয়োজনীয় তৃতীয় ব্যক্তির উপস্থিতি তার সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। মনে মনে জ্যাসপার ভাবছিল, এই মেয়েটাকে এখন কি করে সরাবো। তবুও বাইরে থেকে সে নির্লিপ্ত থাকার চেষ্টা করছিল। মুখে এক চিলতে হাসি রেখে ফিওনার দিকে তাকিয়ে ভাবল, কত সহজেই মানুষগুলো নিজেরাই নিজেদের জন্য এত বড় জটিলতা তৈরি করে। কফি শপের একটা নির্দিষ্ট টেবিলে অবশেষে 3 জন বসেছে। পরিবেশটা ছিল স্নিগ্ধ, কিন্তু ভেতরে একটা অদ্ভুত উত্তেজনা বিরাজ করছিল। জ্যাসপারের মস্তিষ্কের ভাঁজে ভাঁজে ছিল সংকোচ। এই পৃথিবীর খাবার তার ড্রাগনের শারীরিক প্রকৃতির সাথে খাপ খায় না। বুঝে শুনে গভীর চিন্তায় মগ্ন হয়ে সে অবশেষে অর্ডার করে সুমাত্রা ডার্ক রোস্ট কফি। এই কফির মিশ্রণে যে ঝাঁঝালো মশলার গন্ধ আর সুমাত্রা দ্বীপের পাথুরে গন্ধ, তা যেন জ্যাসপারের ভেতরের বিস্ময়কে খুঁচিয়ে তোলে, তার রাগান্বিত মনে শান্তির পরশ দেয়। অন্যদিকে ফিওনা, লিন একান্তে মেতে ওঠে নিজেদের আলোচনায়। তারা অর্ডার করেছে কোল্ড ব্রিউ কফি, একটা মৃদু শীতল পানীয়, যার চুমুকে চুমুকে তারা যেন মুহূর্তগুলোকে উপভোগ করছে। হাসির ফোয়ারা ছড়িয়ে পড়ে দুজনের মাঝে, কথাবার্তা গড়িয়ে যায় সহজে। কিন্তু জ্যাসপারের কফিতে মৃদু চুমুক দিতে দিতে তার রক্তের স্রোত যেন ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছিল। ওদের এই অবাধ হাসি ঠাট্টা আর কথাবার্তা যেন তার স্নায়ুকে অসহনীয়ভাবে চেপে ধরছিল। জ্যাসপার এতটাই বিরক্ত ছিল যে তার পুরো মনোবল দিয়ে সেই রাগকে চেপে রাখার চেষ্টা করছিল। কিছুক্ষণ পর হঠাৎ লিনের মোবাইলে একটা কল আসে। জরুরি কারণে তাকে বাসায় ফিরতে হবে। লিন ফিওনা জ্যাসপারকে বিদায় জানিয়ে কফি শপ ছেড়ে চলে যায়। বিদায় নেওয়ার মুহূর্তে জ্যাসপারের মনের এক কোণায় স্বস্তির নিঃশ্বাস বইতে শুরু করে। শেষমেশ ফিওনার সাথে একান্তে কিছু সময় কাটানো যাবে। কিন্তু ফিওনার মনে ছিল উদ্বেগ। লিনের চলে যাওয়ার পর এই একান্ত মুহূর্তে জ্যাসপারের সাথে একা বসে থাকার অস্বস্তি যেন ক্রমশই বাড়ছিল তার ভেতরে। সেই নীরবতা যেন চারপাশের সমস্ত শব্দকে ঢেকে দিচ্ছিল।
ফিওনা কফিতে একে একে চুমুক দিচ্ছিল, তবে জ্যাসপারের চোখ থেকে যেন সে কিছুতেই পালাতে পারছিল না। জ্যাসপার আর সহ্য করতে না পেরে নিজেই নীরবতার পর্দা ভেঙে জিজ্ঞেস করল, তুমি কি অস্বস্তি বোধ করছো? ফিওনার চোখে মুহূর্তের জন্য বিস্ময়ের ছাপ ফুটে উঠল, কিন্তু সে মুখ থেকে কিছু বলার আগেই জ্যাসপার আবার বলল, তোমার চুপ করে থাকাটা বেশ অসহ্য লাগছে। আমার মনে হচ্ছে তুমি কোনো ব্যাপারে বেশ চিন্তায় আছো। ফিওনা মৃদু স্বরে উত্তর দিল, না, ঠিক তা নয়, আমি শুধু একটু বিভ্রান্ত হয়েছি আসলে। জ্যাসপার তখন গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকে, যেন ফিওনার মনে দোলা দেওয়া প্রতিটা প্রশ্নের উত্তর সে আগেই জানে। তার ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি ফুটে ওঠে, মৃদু রহস্যময়। ফিওনার অন্তর্গত অস্বস্তি অবশেষে তার বোধগম্যতার সীমা ছাড়িয়ে গেল। সে কণ্ঠে এক মৃদু প্রশ্নের সুর তুলে বলল, আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আপনাকে দেখে তো চীনের বাসিন্দা মনে হয় না। জ্যাসপার নিজের ভেতরের সমস্ত বিচ্ছিন্নতা সংহত করে গম্ভীর সুরে জবাব দিল, আমি গ্রিসের পেট্রা শহরের অধিবাসী। এখানে এক বিশেষ কাজের খাতিরে এসেছি। ফিওনা থমকে গেল, চোখের মণিতে বিস্ময়ের ঝলকানি। সত্যি আপনি গ্রিসের? তার কণ্ঠের অভ্যন্তর থেকে আবেগ ছলকে উঠল। জানেন, আমার জন্ম গ্রিসের পেট্রা শহরে। আমার বাবা ছিলেন ওখানকার বিখ্যাত বিজ্ঞানী। জ্যাসপারের চোখের কোণায় এক প্রকার হতচকিত অভিব্যক্তি ফুটে উঠল, যদিও তা ছিল খুবই অল্পক্ষণের জন্য। সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি তাহলে গ্রিসের, তবে এখানে চীনে কেন? ফিওনা মৃদু দীর্ঘশ্বাস ফেলে বিষাদমাখা কণ্ঠে উত্তর দিল, আমি আমার গ্রান্ডপার কাছে থাকি। আমার মা ছিলেন চীনের আর বাবা গ্রিসের। তারা দুজনেই এক দুর্ঘটনায় আমার ছোটবেলায় মারা যান। জ্যাসপারের মনে মুহূর্তের জন্য এক অপ্রত্যাশিত বিরক্তির স্রোত বয়ে গেল। এ যেন তার কাছে মানবজাতির চিরস্থায়ী দুর্বলতা। সে মুখে কিছু না বললেও ভেতরে ভেতরে ফুঁসে উঠল, উফ, আবার শুরু হলো এই বিরক্তিকর মানবীয় আবেগের গল্প। এই হিউম্যানরা এমন ইমোশন কোথা থেকে পায়? ভাগ্যিস আমার ভেতরে সব অসহ্য আবেগের কোনো প্রোগ্রামিং নেই। তার চোখের ভ্রু সামান্য কুঁচকে উঠল, কিন্তু মুখে তখনও রহস্যময় শান্তি বিরাজমান ছিল। ফিওনার এই কথাগুলো তার কাছে ছিল মানসিক এক বোঝার মতো, যা সে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতে চাইছিল না। জ্যাসপারের প্রশ্নটি হঠাৎ ভেঙে দিল ফিওনার চিন্তার ধারা। খুবই দুঃখজনক ঘটনা তোমার জন্য। দুর্ঘটনা কিভাবে হয়েছিল? আর তুমি তখন কতটুকু ছিলে? সে বলল, কৌতূহল আর অল্প আশঙ্কা মিশ্রিত কণ্ঠে। ফিওনা একটু দ্বিধায় পড়ে গেল। আজকে বাদ দিই, আরেকদিন বলবো, ফিওনা বলল কিছুটা দুঃখ নিয়ে। অন্তরালে জ্যাসপার একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। এবার ফিওনার কৌতূহল আবার জাগল। আচ্ছা, আপনি চীনে কিসের জন্য এসেছেন? কোন বিশেষ কাজে? সে প্রশ্নটি করল, কিন্তু তার দৃষ্টি ঘুরে ঘুরে জ্যাসপারের মুখাবয়বের দিকেই আসছিল, যেন এক আশ্চর্য সুন্দর শিল্পকর্ম। জ্যাসপার বিষয়টি ভালোভাবে অনুভব করল। কি হলো, আমার দিকে তাকাতে অস্বস্তি বোধ করছো? তার কণ্ঠে এক রাশির মৃদু কৌতূহল ছিল। ফিওনা কিছুটা লজ্জিত হয়ে বলল, আপনি আজকে মাস্ক আর সানগ্লাস ছাড়া আসলেন কেন? জ্যাসপার চোখের কোণে এক কৌতূহল নিয়ে বলল, একটা বিশেষ কারণে। একদিনই পড়েছিলাম, এখন আর দরকার নেই। ফিওনা আশেপাশে তাকাতেই দেখতে পেল সেখানকার প্রতিটা মেয়ের চোখ যেন জ্যাসপারের প্রতি ধাবিত। অসাধারণ সেই যুবকের প্রতি তাদের মুগ্ধতা তার মনে অস্বস্তির ঢেউ তুলে দিল। একটা ক্ষণস্থায়ী রাগ উন্মোচিত হলো তার মুখাবয়বে। সে দৃঢ় কণ্ঠে বলল, পরের বার মাস্ক আর সানগ্লাস পরেই আসবেন। জ্যাসপারের অভিব্যক্তিতে কিছুটা চমক ফুটে উঠল, কিন্তু সে দ্রুত নিজেকে গুছিয়ে নিয়ে হাসল। ফিওনার উক্তি যেন এক ধরনের ইঙ্গিত ছিল, যা তাদের মধ্যে একটা অস্পষ্ট সীমারেখার সৃষ্টি করছিল। দুজনের মধ্যাকার এই টানাপোড়েনের আবহাওয়া তাদের কথোপকথনের মধ্যে এক সুতোর মতো দুর্বলতার সৃষ্টি করছিল,
যেখানে আবেগের সূক্ষ্ম আঁচড় পড়তে লাগলো। তবে সব কিছুই ফিওনার দিক থেকে। জ্যাসপারের দিক থেকে এসব কেবলই তুচ্ছ জিনিস। আচ্ছা, কি যেন জিজ্ঞেস করেছিলাম? আপনার বিশেষ কাজ কি চিনে? আমি কি জানতে পারি? ফিওনা কিছুটা অনিচ্ছুক কিন্তু কৌতূহলী ভঙ্গিতে প্রশ্ন করল। তার কণ্ঠস্বরের নিচে চেপে বসা উদ্বেগ ও আশার মিশ্রণ স্পষ্ট। জ্যাসপার টেবিলের উপর হাত রেখে কিছুটা গম্ভীর হয়ে বলল, হ্যাঁ অবশ্যই। আসলে আমি একটা সায়েন্স ল্যাব তৈরির কাজ করছি গ্রিসে, তো আমার কিছু ধারণা আর অভিজ্ঞতার দরকার। তাই এখানে এসে কিছু ল্যাব ঘুরে দেখতে চাই। দূর থেকে ফিওনা গলা তুলে জানালো, ও, এটা তো খুবই বড়সড় কাজ। আমার গ্র্যান্ডপা চেনশিং চীনের বিখ্যাত বিজ্ঞানী। আমি আপনাকে তার ল্যাবে নিয়ে যেতে পারি। জ্যাসপার একটু হতাশার স্বরে বলল, ও মাই গড, উনি তোমার গ্র্যান্ডফাদার? ওনার নাম অনেক শুনেছি, তবে উনি তো আমাকে অ্যালাউ করবেন না। ফিওনা দ্রুত বলল, আরে, আমি আপনাকে নিয়ে যাব। গ্র্যান্ডপা একটা বিশেষ কাজে লন্ডনে গেছেন। এই সুযোগে আপনাকে আমি না হয় সাহায্য করলাম। এতে তো আর কোনো ক্ষতি নেই, শুধু ল্যাবটা ঘুরেই তো দেখবেন। জ্যাসপার বলল, আর ইউ শিওর? তাহলে কবে নিয়ে যাবে ল্যাবে? জ্যাসপার প্রশ্ন করল। তার কণ্ঠে এক ধরনের আগ্রহের ছোঁয়া ছিল। ফিওনা হাসি মুখে উত্তর দিল, আগামীকালকে নিয়ে যাব, কালকে ভার্সিটির ক্লাস শেষেই। ফিওনা ধীরে ধীরে উঠে দাঁড়ায়, চোখে অদ্ভুত এক দৃঢ়তা। বিল দেওয়ার জন্য ক্যাশিয়ারের দিকে এগিয়ে যায়, আর জ্যাসপার প্রতিবাদ করতে চাইলে ফিওনা বাধা দেয় আজকের কফির বিল ফিওনায় দিতে ইচ্ছুক এই বলে। তাই জ্যাসপার কেবল তাকিয়ে থাকলো সেদিকে। বিল মিটিয়ে ফিওনা যখন ফিরে আসে, জ্যাসপার ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। সে আরেকটা কফির অর্ডার দিয়ে হাতে কফি ট্রাবেল মগ নিয়ে হাঁটা শুরু করে, যেন সেটাই তার সঙ্গী হবে। কফি শপের দরজা দিয়ে বেরিয়ে এসে জ্যাসপার গাড়ির সামনে দাঁড়ায়। সূর্য তখন পশ্চিম আকাশে ম্লান আলো ছড়াচ্ছে, আর সেই আলোতে জ্যাসপারের অলিভ সবুজ চোখে এক ধরনের অনবদ্য রহস্যের আভা দেখা যায়। ফিওনা ভার্সিটির দিকে পা বাড়ায়, কিন্তু কিছু দূর গিয়ে পেছন ফিরে তাকায়। জ্যাসপার তখন তার কফির মগের স্ট্রতে আলতো করে চুমুক দিচ্ছে, কিন্তু তার দৃষ্টি নিবদ্ধ ফিওনার দিকে। এক ধরনের অমোঘ তীক্ষ্ণতা, যেন সে গভীর কোনো ভাবনায় নিমগ্ন। ফিওনা মৃদু হেসে হাত নাড়ে বিদায় সংকেত দিয়ে। জ্যাসপার সামান্য মাথা ঝুঁকিয়ে সম্মতি জানায়, কিন্তু তার ঠোঁটের কোণে দেখা দেয় এক ফ্যাকাশে রহস্যময় হাসি। ফিওনা আবার সামনের দিকে তাকিয়ে ভার্সিটির পথে হাঁটা ধরে। জ্যাসপার তখনও দাঁড়িয়ে কফির স্টতে শেষ চুমুক দিচ্ছে। ঠোঁটের কোণায় আরও স্পষ্ট হয় তার ঠান্ডা ব্যঙ্গাত্মক হাসি। মনে মনে বলে, বোকা মেয়ে, কত সহজে ভোলানোর মতো। হিউম্যানরা আসলেই খুব বোকা, তারা যা দেখে তাই বিশ্বাস করে। গাড়ির দরজা খুলে গাড়িতে উঠে পড়ে জ্যাসপার। ইঞ্জিন চালু করতেই গাড়ির ভেতর থেকে তার মুখে ফুটে ওঠে এক অব্যক্ত আত্মতুষ্টির ছাপ। কালকের পরিকল্পনা সফল হবেই, তার নিজের মনেই সে বিড়বিড় করে। সমস্ত পথ ধরে তার মাথায় ঘুরছে সেই সূক্ষ্ম চক্রান্ত, যার শিকার ফিওনা হতে যাচ্ছে, এবং সে বোকা হয়ে তা বুঝতেও পারছে না। জ্যাসপার জানে তার উদ্দেশ্য পূরণ হতে আর দেরি নেই। কেমন ঘটনার পরিণতি অপেক্ষা করছে আগামীকাল? ফিওনাকে কি বিপদের মুখোমুখি হতে হবে? জ্যাসপারের পরিকল্পনা কি সফল হবে, নাকি তা ভেস্তে যাবে? ফিওনা কি তার স্বাভাবিক জীবন ফিরে পাবে, নাকি সে জ্যাসপারের অন্ধকার জগতে পা রাখবে? পিকিং ইউনিভার্সিটির ক্লাসরুমে আজকের সন্ধ্যাটা যেন এক ভিন্ন আবহ বয়ে এনেছে। পরীক্ষার সুবাদে ভার্সিটি বন্ধ, তবে ভার্সিটিতে কোচিং ক্লাস শুরু করা হয়েছে। প্রফেসর চিঝাং আজ জীববিজ্ঞানের এক অদ্ভুত রহস্যময় অধ্যায় নিয়ে আলোচনা করছেন। ড্রাগন নামের কিংবদন্তি প্রাণী। শীতল বাতাসের স্পর্শে শিক্ষার্থীরা যেন ড্রাগনের ইতিহাসে হারিয়ে যাচ্ছে। তাদের কল্পনার পটে ভেসে উঠছে ভয়ঙ্কর কিন্তু একই সাথে মোহময় এক সত্তা। প্রফেসর তার গভীর গম্ভীর কণ্ঠে ব্যাখ্যা করতে শুরু করলেন।
ড্রাগন মহাকালের বুকে লিপিবদ্ধ এক প্রাচীন রহস্য। ইতিহাস বলছে ড্রাগনরা ছিল এক বিশালাকার মনস্টার, 20 ফুটেরও বেশি দীর্ঘ, শক্তিশালী পাখা এবং অগ্নি নিক্ষেপের ক্ষমতা ছিল তাদের বিশেষত্ব। তাদের আঁশ ছিল যেমন ধাতব শক্ত তেমনি অলংকৃত। প্রতিটা আঁশে সূর্যের আলো প্রতিফলিত হয়ে এক ভয়ঙ্কর সুন্দর বর্ণালী তৈরি করত। তারা বায়ুর স্রোতের মতোই উঠতে পারত, আর তাদের তীক্ষ্ণ নখর এবং দাঁত ছিল যেন শানিত তলোয়ার। তবে সবচেয়ে ভয়ঙ্কর ছিল তাদের আগুন। একবার কোনো শিকারকে লক্ষ্য করলে সেই আগুন যেন তার আত্মাকেও পুড়িয়ে ফেলত। ফিওনা ক্লাসে বসে তার চোখ প্রফেসরের দিকে থাকলেও মন যেন ড্রাগনের ভয়াল ছায়ায় ঢেকে আছে। তার মনের গহীনে এক ভয় জাগ্রত হয়। এমন এক প্রাণী যদি বাস্তবেই সামনে এসে দাঁড়ায়, তাহলে কি তার সাহস থাকবে মুখোমুখি দাঁড়ানোর? ফিওনার চিন্তায় ভেসে আসে এক চিত্র। ড্রাগন যেন বিশাল ডানা মেলে তার সামনে দাঁড়িয়ে আছে, আগুনের ফুলকি ছড়াচ্ছে। ফিওনা নিজেই যেন সেই আগুনে দগ্ধ হতে বসেছে। তার সারা শরীরে ভয় এক প্রবল কম্পন এনে দিচ্ছে। তার মনে প্রশ্ন জাগে, এই ড্রাগনটা নিশ্চয়ই মানুষ খেয়ে ফেলে। যদি আমি কখনো এমন কোনো মনস্টারের সামনে পড়ি, নিশ্চিতভাবে হার্ট অ্যাটাক করেই মরে যাব। তার কল্পনা এক মুহূর্তের জন্য তাকে বাস্তবের মাটিতে ফিরিয়ে আনে। ড্রাগনরা কেন বিলুপ্ত হলো? প্রফেসরের প্রশ্ন ফিওনাকে বাস্তবতায় ফিরিয়ে আনে। প্রফেসর গভীরভাবে উত্তর দেন, অনেকে বলে ড্রাগনরা মানুষের লোভ এবং ক্ষমতার চাপে হারিয়ে গেছে, কিন্তু বিজ্ঞানীরা বিশ্বাস করেন তাদের শক্তি এতটাই প্রবল ছিল যে তাদের বাঁচিয়ে রাখা মানুষদের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছিল। তবে প্রকৃতপক্ষে ড্রাগনদের বিলুপ্তির কারণ আজও রহস্যের আড়ালেই ঢাকা। ফিওনার শরীর শিরশির করে ওঠে, তার ভেতরের সন্দেহ আরও গভীর হয়। তাহলে কি ড্রাগন এখনো কোথাও আছে? যদি আমি একদিন সত্যিকারের ড্রাগনের সামনে পড়ি, আমি কি বেঁচে ফিরব? ফিওনা ক্লাস শেষ করে ভারী মেঘলা মনের সঙ্গে পিকিং ইউনিভার্সিটির সবুজ গলি ধরে একা একা হাঁটছে। তার মনে আজ একটা অস্থিরতা কাজ করছে, যেন ড্রাগনের গোপন ইতিহাস তার চিন্তাধারার সাথে মিশে গেছে। সব কিছুতেই যেন এক অনাকাঙ্ক্ষিত টানাপোড়েন। ক্লিয়া ডরমেটরিতে ফিরে গেছে অনেক আগেই, আর লিনের বিশেষ কাজ থাকায় সে বাড়িতে চলে গেছে। ফিওনা নিজের মধ্যে এক অজানা অস্বস্তি নিয়ে একাই হাঁটছে। ঠিক তখনই হঠাৎ সামনে এসে দাঁড়ায় একজন। প্রথমে চমকে ওঠে ফিওনা, যেন মনে হচ্ছিল কারো উপস্থিতি আগে টের পায়নি, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই চিনতে পারে সে। হাসপাতালে সেই পরিচিত চেহারা, ডক্টর লিউছান, ওয়াংলির নাতি। ফিওনার চোখে অবাকের ছাপ পড়ে। আপনি এখানে? ফিওনার কণ্ঠে বিস্ময়। ডক্টর লিউছান হালকা হেসে উত্তর দিলেন, হ্যাঁ, এদিকেই যাচ্ছিলাম। হঠাৎ তোমাকে দেখে ভাবলাম একটু কথা বলি। ফিওনা কিঞ্চিত অপ্রস্তুত। আচ্ছা, মিৎঝাং কেমন আছেন? আজ সন্ধ্যায় ওনাকে দেখতে যাব ভাবছিলাম। উনি আগের থেকে অনেকটাই সুস্থ। লিউছান একটু থেমে বললেন, তোমার কোনো আপত্তি না থাকলে বা সময় থাকলে চলো সামনের কফি শপে এক কাপ কফি খেয়ে নেই। ফিওনার মাথায় হঠাৎই জ্যাসপারের কথা মনে পড়ল। আজ সন্ধ্যায় তার সঙ্গে ল্যাবে যাওয়ার কথা। সে তাড়াতাড়ি মাথা ঝাঁকিয়ে বলল, সরি মিস্টার লিউছান, আরেকদিন খাবো। প্রমিস করছি, অন্যদিন সময় দেব। আজ একটা বিশেষ কাজ রয়েছে। লিউছান ফিওনার মৃদু হাসিতে সমাধান পেয়ে বিদায় জানালো। তবে ফিওনা লক্ষ্য করেনি দূর থেকে একজোড়া তীক্ষ্ণ চোখ তাদের দিকে সজাগ দৃষ্টিতে তাকিয়ে আছে। শপের সামনে দাঁড়িয়ে থাকা সাদা গাড়ির কাচ ভেদ করে তাকিয়েছিল জ্যাসপার। তার গভীর সবুজ চোখে শীতল রাগ জমা হচ্ছে। মনে মনে জ্যাসপার নিজেকে বলল, এই হিউম্যান টাবারকে ফিওনার বয়ফ্রেন্ড নাকি? কেন এত কাছাকাছি? এইসব হিউম্যানদের মধ্যে কেবল আবেগ আর আবেগ। জ্যাসপার পুনরায় নিজের মনের প্রান্তর থেকে পর্যবেক্ষণ করতে থাকে, এক ধরনের ঠান্ডা বিশ্লেষণাত্মক ভাব নিয়ে। হিউম্যানরা কতটা নির্বোধ! তারা বিশ্বাস করে যে তারা সব কিছু বুঝতে পারে।
এদিকে ফিওনা নিজের পথ ধরে এগিয়ে যায়। অজান্তে সেই রহস্যময় তীক্ষ্ণ দৃষ্টি তার প্রতিটা পদক্ষেপ অনুসরণ করছে। ফিওনা হাঁটতে হাঁটতে হঠাৎ থেমে যায়। তার চোখে ধরা পড়ে সামনেই দাঁড়িয়ে থাকা সাদা রঙের গাড়িটি, যা তার জন্য একদমই অপরিচিত নয়। গাড়িটির শীতল মসৃণ শরীর যেন আকাশে ঝুলে থাকা সাদা মেঘের মতো। ফিওনার মনে কোনো সন্দেহ থাকে না, এটাই জ্যাসপারের গাড়ি। মুহূর্তেই তার চিন্তাগুলো একত্রিত হয় আর তার পদক্ষেপ দ্রুত হয়ে যায়, যেন সে অনির্দিষ্ট কিছু আবিষ্কার করতে চলেছে। গাড়ির জানালার সামনে এসে দাঁড়াতেই গাড়ির দরজা যেন জাদুকরীভাবে খুলে যায়। জ্যাসপার ভেতরে অপেক্ষমান, যেন সময়ের কোনো সীমা তার জানা নেই। ফিওনার এক মুহূর্ত দেরি না করে গাড়িতে বসে পড়ে। তার মনে কৌতূহলের ঢেউ। কতক্ষণ ধরে এসেছেন? ফিওনার কণ্ঠে এক ধরনের অস্থিরতা, যেন সে তার চিন্তার স্রোত থামাতে পারছে না। জ্যাসপার তার দৃষ্টিকে এক নিমিষে শক্ত করে। তীক্ষ্ণ কণ্ঠে পাল্টা প্রশ্ন ছুড়ে দেয়, ছেলেটা কে ছিল? ফিওনা হকচকিয়ে যায়, কিন্তু দ্রুত উত্তর দেয়, ও, উনি তো আমার গ্র্যান্ডপা চেংসিংয়ের পার্টনারের গ্র্যান্ডসন, ডক্টর লিউ ঝান। মিস ঝাং যে হাসপাতালে ভর্তি, উনিই তার চিকিৎসা করছেন। জ্যাসপার নীরব থাকে। তার ঠোঁটের কোণে হালকা এক অবজ্ঞার রেখা। কোনো শব্দ না করে গাড়ির ইঞ্জিনে জীবন সঞ্চার করে সে। তার চোখ সামনে রাস্তার দিকে স্থির। ফিওনা বুঝতে পারে না কি ঘটছে, কিন্তু তার মনে হয় যেন কিছু একটা অনিশ্চিতভাবে বদলে যাচ্ছে। ফিওনা আবার প্রশ্ন করে, তার মানে আপনি অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছিলেন? জ্যাসপার ঠোঁটের কোণ দিয়ে একটা ঠান্ডা হাসি দেয়। তার কণ্ঠে এক শীতল দৃঢ়তা ভেসে আসে। আমি কারো জন্য অপেক্ষা করি না, সময় উল্টো আমার জন্য অপেক্ষা করে ফিওনা। ফিওনার হৃদয় তখনও বিড়বিড় করছে। তার চোখে অদ্ভুত এক বিস্ময়। জ্যাসপার যেন ধীরে ধীরে তার মনে জড়িয়ে পড়া প্রশ্নগুলোকে আরও গভীর থেকে গভীরে ঠেলে দিচ্ছে। তবে তার চোখে এক ধরনের আত্মবিশ্বাস, যা ফিওনাকে আরও বিভ্রান্ত করে। গাড়িটা মসৃণভাবে এসে থামে ফিওনার বাড়ির সামনে। রাতের আলোর নিচে সাদা দেয়ালগুলো যেন আরও স্ফটিকের মতো ঝকঝক করছে। ফিওনা গাড়ির জানালা দিয়ে তাকিয়ে দেখে তার বাড়ির চেনা চেহারা, কিন্তু তার মনে তখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, জ্যাসপার কিভাবে তার বাড়ির ঠিকানা জানল? একবারও তো ফিওনা তাকে বলেনি। তার কপালে একটুখানি ভাঁজ পড়ে। সে চিন্তায় ডুবে থাকে, কিন্তু জ্যাসপার যেন তার প্রতিটা চিন্তাকে সহজে পড়ে ফেলতে পারে। তার মুখে এক ধরনের প্রশান্তি, কিন্তু সেই প্রশান্তির আড়ালে এক নিখুঁত শীতলতা। ভাবছো কিভাবে তোমার ঠিকানা জানলাম, তাই তো? জ্যাসপার ঠোঁটের কোণে এক হালকা হাসি নিয়ে বলে ওঠে। তার কণ্ঠে অদ্ভুত এক আত্মবিশ্বাসের ধারা, যেন পৃথিবীর সব কিছুই তার নখদর্পণে। মিস ফিওনা, আমি এখানে ল্যাব তৈরির কাজে এসেছি। চীনের প্রতিটা বড় বিজ্ঞানীর নামই আমার মুখস্থ, আর মিস্টার চেনসিংয়ের মতো বিখ্যাত বিজ্ঞানীর বাড়ি চিনব না, তা কি কখনো হয়? ফিওনা একটু হেসে ফেলে। মৃদু হলেও সেই হাসিতে কিছুটা অস্বস্তি মিশে থাকে। আপনি সবই জানেন, তাই না? ফিওনা যেন একটু দ্বিধায় পড়ল। সব কিছুই যেন আপনার জানা, সব কিছু নয়। জ্যাসপার তার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, কিছু কিছু জিনিসের জন্য আমাকেও অপেক্ষা করতে হয়। ফিওনা তার কথার অর্থ পুরোপুরি বুঝতে পারে না, তবে মনে হয় এই লোকটা যেন প্রতিটা মুহূর্তেই ধাঁধার মতো কিছু রেখে যায়। জ্যাসপার হঠাৎই প্রশ্ন করে, আচ্ছা, বাড়িতে এই মুহূর্তে কে কে আছে? জ্যাসপার তার দিকে এক পলক তাকিয়ে থাকে, যেন সে উত্তরটি আগে থেকেই জানে। ফিওনার উত্তরের আগেই তার ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি ফুটে ওঠে। আহ, কেউ নেই বললাম না? ফিওনা একটু হাসি নিয়ে বলে, গ্র্যান্ডপা লন্ডনে আর মিস ঝাং হাসপাতালে। আমরা সোজা ল্যাবে প্রবেশ করব, এতে কোনো সমস্যা হবে না। জ্যাসপার তখন আর কোনো কথা না বলে ফিওনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, যেন তার চোখের ভেতরে ফিওনার সমস্ত কথা লুকানো।
তার চোখে এক গভীরতা যা কোনো সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। সে কেবল বলে, চলো। সময় অপচয় করার কোনো মানেই হয় না। তারপর ফিওনা দ্রুত সামনের পথ ধরে এগিয়ে যায়, আর জ্যাসপারও তার পেছনে সঙ্গ দেয়। তাদের দুজনের গন্তব্য একটাই, মিস্টার চেনসিংয়ের সেই গোপন ল্যাব। ল্যাবের সামনে এসে দাঁড়ালো দুজন। ফিওনা দ্রুততার সাথে কিপ্যাডে পাসকোড টাইপ করল। মুহূর্তের মধ্যেই স্বয়ংক্রিয় দরজাটি এক মৃদু শব্দে খুলে গেল, যেন ওরা অপেক্ষায় ছিল। ফিওনা ও জ্যাসপার একসাথে ধীরে ধীরে ল্যাবের ভেতরে প্রবেশ করে। ভেতরে ঢুকতেই ফিওনার চোখের সামনে ধরা পড়ল তার পরিচিত সেই বিশাল রুম। সাদা দেয়ালগুলো থেকে প্রতিফলিত আলো গোটা পরিবেশটাকে এক ধরনের উজ্জ্বল মোলায়েম আভা দিয়েছে। চারপাশে সারি সারি দাঁড়িয়ে থাকা বৈজ্ঞানিক যন্ত্রপাতি, প্রতিটা যন্ত্র, প্রতিটা মেশিন নিখুঁতভাবে সাজানো, যেন এখানে এক মুহূর্তের জন্য বিশৃঙ্খলা ছিল না। এটা হলো মাইক্রোসেল ডিটেক্টর। ফিওনা একটার পর একটা যন্ত্রের দিকে ইঙ্গিত করতে থাকে। এটা দিয়ে কোষের পরিবর্তন দেখা হয়। আর ওটা হলো জেনেটিক এনহ্যান্সার, যা মূলত প্রাণীদের ডিএনএ পরীক্ষার জন্য তৈরি। ফিওনার প্রতিটা কথায় জ্যাসপার তার পাশে পায়চারি করে। তার হাত একের পর এক যন্ত্রের উপর দিয়ে চলে যায়, যেন সে প্রতিটা বস্তুকে স্পর্শ করে দেখতে চায়। সে দেখে প্রতিটা যন্ত্র নতুনের মতো ঝকঝক করছে, পরিষ্কার আর গোছানো, ঠিক যেন কিছুদিন আগে সেই ধ্বংসযজ্ঞের কোনো চিহ্নই নেই। জ্যাসপারের ঠোঁটে এক বিদ্রুপাত্মক হাসি ফুটে ওঠে। সে স্মরণ করে সেদিনের সেই প্রলয়, যখন তার অগ্নিদৃষ্টিতে এই গোটা ল্যাব ছাই হয়ে গিয়েছিল। যন্ত্রপাতি গুঁড়িয়ে কাঁচ ভেঙে তছনছ হয়ে গিয়েছিল। আর আজ আবার সব কিছু যেন নতুন করে গোছানো। হাসি চাপতে পারল না জ্যাসপার। তার ঠোঁটের কোণে বিদ্রুপ জমে উঠল। সব কিছুই কেমন পরিষ্কার, সুন্দরভাবে সাজানো হয়েছে। তার কণ্ঠে হালকা তাচ্ছিল্যের আভাস। এই ল্যাব তো সেদিন কিয়ৎক্ষণের মধ্যেই তছনছ হয়ে গিয়েছিল, এখন যেন একদম নতুন। খুব দক্ষতা দেখিয়েছে তারা। ফিওনা তার দিকে কৌতূহলী চোখে তাকায়। আপনি কি কিছু বললেন? কিছু না মিস, শুধু ভাবছি মানুষ জিনিস মেরামত করতে খুবই দক্ষ, কিন্তু সম্পর্ক মেরামতের সময় তারা তেমন সফল হয় না। তার কণ্ঠের শীতলতা ফিওনার মনে আরও কৌতূহল তৈরি করে, কিন্তু সে কিছু জিজ্ঞেস না করেই একপাশে সরে দাঁড়ায়। জ্যাসপার চারপাশটা আবার একবার ভালো করে পর্যবেক্ষণ করে। তার চোখ চকচক করে ওঠে ল্যাবের নিখুঁত বিন্যাস দেখে। প্রত্যেকটা যন্ত্রপাতি যেন একদম সঠিক জায়গায় সাজানো, কোনো কিছুই অসম্পূর্ণ নয়। তার ঠোঁটের কোণে একটুখানি তৃপ্তির হাসি খেলে যায়। আমার ল্যাবটাও ঠিক এমনভাবেই তৈরি করব। মিস্টার চেনসিংয়ের রুচি খুবই উন্নত, একরকম প্রশংসার সুরে বলে উঠল জ্যাসপার। ফিওনা তার দিকে এক নজর তাকিয়ে বলল, হ্যাঁ, গ্র্যান্ডপা সত্যিই খুব খুঁতখুঁতে। প্রতিটা ছোট বিষয়েও তার অগাধ মনোযোগ। এবার তার দৃষ্টি হঠাৎ পড়ে পাশের সেই গোপন কক্ষের দরজার দিকে। সেটি যেখানেই আছে ঠিক তার পেছনে জমে থাকা রহস্যের বাতাস। দৃষ্টির ইঙ্গিত বুঝতে পেরে জ্যাসপার পায়চারি করতে করতে দরজাটার কাছে এসে দাঁড়ায়। হালকা গম্ভীর কণ্ঠে বলে, আচ্ছা ফিওনা, এটা কি রুম? ফিওনার কণ্ঠ যেন একটু কম্পিত হয়ে যায়। এটা সিক্রেট রুম। এখানে গ্র্যান্ডপার ওয়াংলি কোনো এক গোপন প্রকল্পের কাজ করছে। এখানে কেউই প্রবেশ করতে পারে না বিশেষ অনুমতি ছাড়া। জ্যাসপার কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে। মুখে এক অদ্ভুত হাসির ছায়া খেলে যায়, যেন সে এরই মধ্যে একটা চিন্তা ভেবেছে। তাহলে তো আমার ল্যাবেও এমন একটা সিক্রেট রুম তৈরি করতে হবে। এই ধারণাটা বেশ আকর্ষণীয়। জ্যাসপার এবার নিজের চোয়াল শক্ত করে বলে উঠল, আচ্ছা, তাহলে এবার এই রুমেও প্রবেশ করি। দেখা যাক এখানে কি কি রাখা আছে। এটাও তো দেখে নেওয়া উচিত। ফিওনা দ্রুত মাথা নেড়ে বলল, না, এটা তো নিষিদ্ধ। গ্র্যান্ডপার অনুমতি ছাড়া কাউকে এখানে ঢুকতে দেওয়া যাবে না, আমাকেও না। জ্যাসপার তার গাঢ় চোখে এক ঝলক বিদ্রুপের হাসি আনল। ফিওনা,
তুমি এতটাই বোকা যে এই পৃথিবীতে যা কিছু নিষিদ্ধ আরও বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। তার কথার মধ্যে ছিল এক ধরনের তীক্ষ্ণতা, যা ফিওনার বুকের গভীরে কাঁপন তুলল। ফিওনা একটু থেমে নিঃশ্বাস নিয়ে জ্যাসপারের দিকে ফিরে বলল, আমি আমি এই রুমের পাসকোড জানি না। তার কণ্ঠে এক ধরনের হতাশার সুর ছিল, যেন সে নিজেই অজানার দ্বারে পৌঁছে হতাশ হয়েছে। জ্যাসপার তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল, যেন ফিওনার মনের গভীর কথা সে পড়ে ফেলেছে। তার ভ্রু একটু কুঁচকে গেল, তবে সেটা কিছুটা বিদ্রূপের মিশ্রণে। তুমি চাইলেও গ্রান্ডপা তোমাকে এই রুমে ঢোকার অনুমতি দেয়নি, সে শান্ত গলায় প্রশ্ন করল। ফিওনা একটু ইতস্তত করে বলল, হ্যাঁ, মাঝে মাঝে এই রুম থেকে অদ্ভুত শব্দ আসে। আমার মনে হয়েছে ওখানে কিছু আছে, কিন্তু গ্রান্ডপা কখনোই আমায় কিছু বলেনি। আমারও ইচ্ছে হয় ভেতরে কি লুকিয়ে আছে তা দেখার। জ্যাসপারের ঠোঁটে সেই বিদ্রূপের হাসিটা আরও গভীর হয়ে উঠল। অদ্ভুত শব্দ বলছো? হয়তো কিছু এমন লুকিয়ে আছে যা তোমার কল্পনার বাহিরে, অথবা এমন কিছু যা সত্যিই ভয়ঙ্কর। তার গলার স্বরে একটা অন্ধকার শিহরণ ছিল, যা ফিওনার মেরুদণ্ড বেয়ে নেমে গেল। সায়েন্টিস্টরা সবসময় কিছু না কিছু লুকিয়ে রাখে ফিওনা, বিশেষত যখন সেটা বিপজ্জনক। জ্যাসপার এবার দরজার প্যানেলের দিকে তাকিয়ে নিজের চোয়াল শক্ত করল। তবে মনে হচ্ছে এটা জানার সময় হয়ে গেছে। ফিওনার মনে ভয় মিশ্রিত কৌতূহল দানা বাঁধল। জ্যাসপার ফিওনার দিকে একরকম অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে থাকে, তার গভীর চোখ দুটোতে সন্দেহের আভা। মেইন দরজার পাসওয়ার্ড জানো, আর এটা জানো না? কিভাবে সম্ভব ফিওনা? তার কণ্ঠে অবিশ্বাস স্পষ্ট। ফিওনা একটু পিছিয়ে গিয়ে মাথা নিচু করে বলল, আমি সত্যিই জানি না। গ্রান্ডপা কখনোই এই রুমের পাসওয়ার্ড আমাকে বলেনি। জ্যাসপারের ঠোঁটের কোণে বিদ্রূপের ছাপ ফুটে ওঠে, তার চোখে মৃদু অস্বস্তির ঝলক, যেন সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না যে ফিওনা এমন গুরুত্বপূর্ণ তথ্য জানে না। কিন্তু তার চোখ দুটো হঠাৎই চকচক করে ওঠে, যেন সে কোনো কৌশল বের করেছে। এটা তো বায়োমেট্রিক পদ্ধতি, তোমার আঙুল রাখো তো ডিসপ্লেতে। তার কণ্ঠে এক ধরনের কর্তৃত্ব। ফিওনার চোখ বড় বড় হয়ে যায়। না না, সে দ্রুত বলল পেছনে সরে এসে। গ্রান্ডপার কাছে এটার সিক্রেট অ্যালার্ট থাকতে পারে। যদি আমার আঙুলের ছাপ পড়ে, সিগন্যাল সরাসরি গ্রান্ডপার কাছে চলে যেতে পারে। আমি জানি না তিনি কি ব্যবস্থা রেখেছেন। জ্যাসপারের মুখের হাসি মিলিয়ে যায়, তার ভ্রু কুঁচকে যায়। এক ধরনের ধৈর্যহীনতা তার চোখে মুখে ফুটে ওঠে। তুমি কি সত্যি এতটাই বোকা, নাকি বোকা বানাচ্ছ আমাকে? তুমি কি জানো না এই রুমের মধ্যে কি ধরনের তথ্য লুকানো থাকতে পারে? ফিওনার বুকের মধ্যে শিরশিরে উত্তেজনা ভর করে, কিন্তু সে এক ধরনের দ্বিধায় ভুগছে। আমি আমি জানি না জ্যাসপার। গ্রান্ডপা আমাকে নিষেধ করেছেন। আমি তার বিশ্বাস ভাঙতে চাই না। জ্যাসপার এবার এক পা সামনে এগিয়ে এসে ধীরে ধীরে তার মুখের কাছে গিয়ে বলল, বিশ্বাস? এই পৃথিবীতে একটাই নিয়ম কাজ করে ফিওনা, আর তা হলো ক্ষমতা। তুমি যদি দুর্বল হও তাহলে কেউ তোমাকে বিশ্বাস করবে না, আর যদি শক্তিশালী হও তাহলে কাউকে বিশ্বাস করতে হবে না। এখন তুমি যা করছো তা হচ্ছে তোমার দুর্বলতা দেখানো। ফিওনা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। তার মনের ভেতর এক ধরনের উত্তেজনা আর শঙ্কার তীব্রতা বেড়ে যায়। ফিওনার নীরবতা দেখে জ্যাসপারের চোয়াল তীব্রভাবে শক্ত হয়ে উঠল, যেন তার ভেতরে জমে থাকা ক্রোধ এখন আর সামলানো যাচ্ছে না। তার তীক্ষ্ণ অলিভ গ্রিন চোখের চারপাশ রক্তিম আভায় আচ্ছন্ন। সেই চোখের গভীরে যেন তাণ্ডবের আগুন ঝলসে উঠছে। তার নাকের ডগা লাল হয়ে উঠেছে, আর মুখের সেই সাধারণ সৌন্দর্য যেন এখন কোনো পৈশাচিক রূপ ধারণ করেছে। সে আর এক মুহূর্ত দেরি না করেই কড়া স্বরে বলে উঠল, ফিওনা, আমি বলছি তোমাকে, এই দরজাটা খোলো, এখনই খোলো। ফিওনা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকে,
তার চোখগুলো বিস্ময়ে বড় বড় হয়ে যায়, যেন জ্যাসপারের আচরণে সে সম্পূর্ণ হতভম্ব হয়ে গেছে। জ্যাসপারকে এমন অবস্থায় সে কখনোই দেখেনি। এই ঠান্ডা দৃঢ়প্রতিজ্ঞ মানুষটা এভাবে কি করে তার উপর এত রেগে যায়? তার অবাক দৃষ্টি এখন জ্যাসপারের উপর স্থির হয়ে আছে। কোনো সাড়া না পেয়ে জ্যাসপার আর এক মুহূর্ত দেরি না করেই ফিওনার হাত শক্ত করে চেপে ধরে। হঠাৎ করেই এক প্রবল টানে তাকে দরজার ডিসপ্লের সামনে নিয়ে গেল, যেন কোনো দুর্বল পুতুলকে টেনে আনা হচ্ছে। ফিওনার মুখে যন্ত্রণার ছাপ ফুটে ওঠে, কিন্তু জ্যাসপারের মুখে কোনো দয়া বা অনুশোচনা নেই। ছাড়ুন আমাকে জ্যাসপার, আমার লাগছে। ফিওনার কণ্ঠে ব্যথা ফুটে ওঠে, কিন্তু তাতে কোনো কাজ হয় না। জ্যাসপার জোর করে ফিওনার বুড়ো আঙুলটা ডিসপ্লেতে চেপে ধরে, প্রথমে ডান হাত, তারপর বাম হাত। কিন্তু প্রত্যেকবারই ডিসপ্লেতে ভেসে ওঠে একটাই বার্তা, পাসওয়ার্ড ডিনাইড। সেই বার্তা দেখে জ্যাসপারের চোয়াল আরও কঠোর হয়ে ওঠে। তার মুখের ভেতরে যেন ক্রোধের ঢেউ আছড়ে পড়ছে। ফিওনা হাত ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু তার শক্তি এতটাই কম যে জ্যাসপারের হাতে বন্দি হয়ে যায়। ছাড়ুন আমাকে জ্যাসপার, আমার খুব লাগছে। ফিওনার কণ্ঠে কাতরতা স্পষ্ট। জ্যাসপার থেমে যায়, তার অগ্নিদৃষ্টিতে তাকায় ফিওনার দিকে। তার চোখের চারপাশে রক্তাভ আলো যেন জ্বলছে, আর সে ক্রোধে এতটাই তীব্র হয়ে উঠেছে যে তার সামনের মানুষকেও যেন গিলে ফেলতে পারে। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে জ্যাসপার ধীরে ধীরে ফিওনার হাত ছেড়ে দিল, কিন্তু তার মুখে সেই রাগ আর ভেতরের উত্তেজনা এখনো স্পষ্ট। ফিওনা তার হাতটা ধরে একটু দূরে সরে গেল, তার হৃদয় দ্রুত বেগে ধুকপুক করছে। জ্যাসপারের এই অচেনা রূপ যেন তাকে স্তব্ধ করে দিয়েছে। ফিওনার কণ্ঠ রাগে কাঁপছিল, তীক্ষ্ণতায় ভরা প্রশ্ন তার ঠোঁট থেকে ঝরল। আপনার সাহস কিভাবে হয় আমার সাথে এমন ব্যবহার করার? আপনার আসল উদ্দেশ্য কি? কে আপনি? জ্যাসপারের ঠোঁটে এক বিদ্রূপের হাসি ফুটে উঠল, তার চোখে যেন একরকম দম্ভ ঝলসে উঠছে। বোকা মানবী, সে মৃদু হেসে বলে উঠল। তুমি সত্যিই বুঝতে পারো না, তাই না? আমি বুঝেছি। তোমার সাথে এভাবে কিছুই হবে না, তবে তোমাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতেই হবে। তার কণ্ঠে শীতলতা ফুটে উঠল, যেন এক অজানা শক্তির ছায়া ফিওনার চারপাশে নামতে শুরু করেছে। জ্যাসপার ধীরে ধীরে এগিয়ে এলো, তার চোখে এক অদ্ভুত দৃষ্টির ছায়া। তার আগে তোমাকে আমার আসল পরিচয়টা দিয়েই দিই, দেখবে আমার আসল রূপ। তার কণ্ঠে ছিল হুমকি, কিন্তু সেই হুমকির মাঝে ছিল এক তীব্র কৌতুকের সুর। তুমি কি ঠিক থাকতে পারবে? যদি নিজের ভালো চাও তাহলে এখনই বলো, সিক্রেট রুমের দরজার কেমিক্যাল প্রতিরোধের উপায়টা কি? ফিওনার চোখ ভয়ে বড় হয়ে গেল, তার সারা শরীর আতঙ্কে জমে গেল, কিন্তু সে মুখ শক্ত করে জবাব দিল, আমি কিচ্ছু জানি না, প্লিজ এখান থেকে বেরিয়ে যান। জ্যাসপারের মুখ এক মুহূর্তের জন্য পাথরের মতো কঠিন হয়ে গেল, তার চোখে যেন আগুনের ঝলকানি ফুটে উঠল। ঠিক আছে, সে শীতল গলায় বলল, তাহলে দেখো আমি কি করতে পারি। ফিওনা ভয় ও বিস্ময়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। যখন সে দেখল জ্যাসপারের সারা শরীর যেন এক অদ্ভুত শক্তির ঢেউয়ে আচ্ছন্ন হয়ে যাচ্ছে, তার গায়ের রং পাল্টাতে শুরু করলো, আর এক প্রবল শক্তির ঝড় যেন তাকে চারপাশ থেকে ঘিরে ধরছে। তার পেশিগুলো ফুলে উঠল, তার চোখের রং বদলে এক তীব্র লালাভ আভায় রূপান্তরিত হলো। তার শরীরের প্রতিটা অংশে এক অমানবিক পরিবর্তন ঘটতে শুরু করলো। তাকে আর মানুষ বলা যায় না, সে এখন এক প্রাচীন ভয়ঙ্কর ড্রাগনের রূপ ধারণ করেছে। ফিওনার পা থেকে মাথা পর্যন্ত যেন আতঙ্ক ছড়িয়ে গেল, সে ধীরে ধীরে পেছাতে লাগল, কিন্তু তার চোখের সামনে ভয়ানক দৃশ্য থেকে চোখ সরাতে পারল না। জ্যাসপার এখন সম্পূর্ণরূপে ড্রাগন হয়ে উঠেছে, তার লম্বা ডানা দুটো ছড়িয়ে আছে, তার মুকুটের মতো মাথার সেই বিশাল চোয়াল এবং তার দেহের চারপাশে ঘুরে বেড়ানো আগুনের শিখা। এইসবই ছিল এমন কিছু যা ফিওনার কল্পনাতেও আসেনি।
এবার বুঝলে তুমি কার সাথে কথা বলছো? জ্যাসপারের ড্রাগনের মতো গম্ভীর ভয়ানক কণ্ঠ ফিওনার কানে প্রবেশ করে। তুমি বেছে নাও ফিওনা, দরজা খুলবে নাকি আমার আসল শক্তির স্বাদ পাবে। মুহূর্তের মধ্যেই ফিওনার শরীর অসাড় হয়ে গেল। বিশাল চেহারার ড্রাগন, যার উচ্চতা 20 ফুট, তার সামনে দাঁড়িয়েছিল। একটা প্রাচীন জীবনের এমবডিমেন্ট। তার বিশাল ডানা ছড়িয়ে আছে, সেগুলো যেন আকাশের অংশ। সবুজ রঙের শরীর যেন অরণ্যের গহীনে লুকিয়ে থাকা গাছের রঙকে ধূসরিত করেছে। চোখ দুটো অলিভ গ্রিন, মর্মান্তিকভাবে উজ্জ্বল, যেন অন্ধকারে দীপ্তিময় উজ্জ্বলতার এক অশুভ দিক। লেজটি সাপের মতো সরু ও ক্ষিপ্ত। ধারালো নখগুলো শত্রুর জন্য একটা ভয়ঙ্কর প্রতীক হয়ে দাঁড়িয়েছিল। ল্যাবটির বিশালতার উচ্চতার কারণে সেখানে তার নিজস্ব রূপে ফিরে আসা জ্যাসপারের জন্য তেমন কোনো সমস্যা হয়নি। জ্যাসপারের ড্রাগন রূপের বিশালতা এক মর্মভেদী বাস্তবতার অভিজ্ঞতা এনে দিল, যা ফিওনার মনকে পুরোপুরি আচ্ছন্ন করে ফেলল। ভয়ের এক শীতল ঢেউ তার শরীর জুড়ে ছড়িয়ে পড়ল। কিভাবে সম্ভব? এমন কিছু কি সত্যি? জ্যাসপারের গভীর কণ্ঠ ফিওনার কানে বেজে উঠল। তুমি কি বুঝতে পারছো ফিওনা? আমি আর তোমার পরিচিত জ্যাসপার নই। আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি ড্রাগন প্রিন্স জ্যাসপার অরিজিন। ফিওনার মনে হচ্ছিল যেন সব কিছু থেমে গেছে। তার মন শুধুই একটা চিন্তায় ভরে গেছে। এই অদ্ভুত প্রাণী যে রূপে এখন সে তাকিয়ে আছে, তার পেছনে কি রহস্য আছে? ভয়ের কারণে তার হাত পা স্থির হয়ে গেল, সারা শরীর যেন বরফ হয়ে গেল। তার জ্ঞান কিছুটা অন্ধকারে চলে যেতে লাগলো। না, সে মনে মনে চিৎকার করতে চাইছিল, কিন্তু কিছুই বলতে পারল না। শেষ পর্যন্ত তার চোখের সামনে সব কিছু কালো হয়ে গেল আর সে জ্ঞান হারালো। জ্যাসপার এখন একটি ড্রাগনের রূপ ধারণ করেছে। তার শক্তি ও প্রতিশ্রুতি নিয়ে সে গোপন রুমের দিকে তাকালো সে। ফিওনার অজ্ঞান হয়ে যাওয়ার সাথে সাথে জ্যাসপার ধীরে ধীরে নিজের মানব রূপে ফিরে আসে। তার শক্তিশালী ড্রাগনের চেহারার উজ্জ্বলতা ম্লান হয়ে যায়, আর বদলে আসে একটা পরিচিত কিন্তু চেহারার সৌন্দর্যের তীব্র বিরক্তির ছাপ নিয়ে। উফ! সে নিঃশ্বাস ফেলে বলে ওঠে, এই মানবজাতি কেন এত দুর্বল? তাদের সুরক্ষিত রাখতে সক্ষম এমনকি একজনেরও শক্তি নেই। দরজার পাশে দাঁড়িয়ে সে ফিওনার দেহের দিকে তাকায়। হতাশ ও তাচ্ছিল্যের এক অদ্ভুত মিশ্রণ তার চোখে। কিভাবে সম্ভব? তোমাদের জ্ঞান, তোমাদের সমৃদ্ধি, এগুলো কিসের কাজ, যদি এমন সামান্য ভয়ে তোমরা অজ্ঞান হয়ে যাও? অর্থহীনভাবে সে তার মাথা ঝাঁকিয়ে নেয়। সে ভেবেছিল মানবজাতির শক্তির খোঁজে এসে কিছু আলোকিত দৃষ্টি পাবে, কিন্তু এখানে এসে তার প্রত্যাশা বিপরীত প্রান্তে ঠেকে গেছে। তবে অপেক্ষা করো, সে অদ্ভুত এক হাসি মুখে এনে বলল, এটা তো কেবলই শুরু। আমি তোমার জন্য আরও চ্যালেঞ্জ নিয়ে আসব। জ্যাসপার ধীরে ধীরে ফিওনাকে কাঁধে তুলে নেয়। তার শক্তিশালী বাহু ঘিরে ধরে থাকে অপার বিশ্বাসের এক আবেগ নিয়ে। ফিওনার মাথাটি ঝুঁকে আছে, অজ্ঞান অবসন্নতা তার মুখাবয়বে। তার দীর্ঘ বাদামি চুলগুলো জ্যাসপারের পিঠে ঝুলে পড়ে, যেন এক ধরনের কোমল আচ্ছাদন হিসেবে তাকে রক্ষা করছে। ল্যাবের রহস্যময় পরিবেশে জ্যাসপারের মনোযোগ একটা গাঢ় সংকল্পের দিকে ফিরিয়ে নেয়। সে একপাশে একটা কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে দ্রুত কয়েকটা কিপ্যাডে আঙুল চালাতে শুরু করে। তার প্রতি অঙ্গভঙ্গি যেন একটা সংকেত বহন করে, অতীত ও বর্তমানের মাঝে একটা সংযোগ স্থাপন করতে। মিস্টার চেনসিং, সে টাইপ করতে থাকে। প্রতিটা অক্ষরে যেন ভবিষ্যতের পাণ্ডুলিপি রচনা করছে। আমি আপনার আদরের একমাত্র নাতনি এলিসন ফিওনাকে আমার সাথে করে নিয়ে যাচ্ছি। অ্যাথিরিয়নকে যেদিন মুক্ত করবেন সেদিন আবার নিজের একমাত্র নাতনিকে দেখতে পারবেন। আর যদি অ্যাথিরিয়নের বিন্দুমাত্র ক্ষতি হয়, তাহলে ফিওনার কি অবস্থা হবে আপনি স্বপ্নেও কল্পনা করতে পারবেন না। সবশেষে আমার ইমেল আইডি দিয়ে গেলাম, আমার সাথে যোগাযোগ করবেন। ল্যাবের সাইবার আর সিক্রেটসের মাঝে জ্যাসপার তার কাজ সম্পন্ন করে।
লিখিত বার্তার শেষে সে নিশ্চিত করে যে প্রয়োজন হলে সবকিছু উল্টে দেওয়ার জন্য প্রস্তুত। এই লড়াইয়ের মাঝে ফিওনাকে তার বাহুতে বয়ে নিয়ে চলা যেন তারই এক অঙ্গ। সে চায় মিস্টার চেনের নিকট সেই বার্তাটি পৌঁছাতে। একটা গোপন অভিযান যেখানে সত্য এবং শক্তির মাঝে সংঘর্ষ হবে। এইভাবে জ্যাসপার তার ল্যাবের অন্ধকার কোণে ফিওনাকে কাঁধে নিয়ে নতুন অধ্যায়ের জন্য প্রস্তুতি নিচ্ছে, যেখানে সে আরেকটি নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে যাবে। জ্যাসপার ফিওনাকে কাঁধে নিয়ে ল্যাবের প্রবেশদ্বার অতিক্রম করে। তার পা যেন একাত্ম হয়ে গেছে এই অন্ধকার জগতে, যেখানে বিজ্ঞান ও রহস্যের অবিরাম তাপ আবহাওয়ার মতো ঘিরে রেখেছে। চাঁদ আলো ফোটাতে ব্যর্থ, তবে তার ভেতরে ধূসর সমুদ্রের অন্তর্নিহিত গোপনীয়তা আবিষ্কারের সংকল্প দৃঢ়। ফিওনাকে পাজায় তুলতে জ্যাসপারের শক্তি তার রক্তনালীতে রক্তের মতো প্রবাহিত হয়। অজ্ঞান অবস্থায় ফিওনার দেহটা পেশিশক্তির অভাব ভোগ করছে, অথচ তার সৌন্দর্য যেন সেই ঘরানার আলো। জ্যাসপার ফিওনাকে গাড়ির আসনে বসিয়ে রাখে। তার কোমল মুখটি যেন এক শিশির বিন্দুর মতো ঝরে পড়েছে। যখন সে ড্রাইভিং সিটে বসে, তার অলিভ গ্রিন চোখের অভিব্যক্তি যেন একটা অন্তর্গত যুদ্ধের সাক্ষী। সে ফিওনাকে কয়েক মুহূর্তের জন্য নিবিড়ভাবে দেখে, যেন সময় থেমে গেছে। তার গাঢ় চিন্তাভাবনায় জ্যাসপার বুঝতে পারে ফিওনার জীবন এখন তার হাতে, আর অ্যাথিরিয়নের মুক্তি ফিওনার হাতে। গাড়ি স্টার্ট দেওয়ার জন্য জ্যাসপার একটা গভীর নিঃশ্বাস নিয়ে তাতে চাপ দেয়। ইঞ্জিনের গর্জন যেন গভীর অরণ্যের গর্জনের মতো। সেই অন্ধকারের সাথে সাহসী গাড়ি পাড়ি জমাতে চায়। ফিওনার অজ্ঞান দেহটি নিরাপদে বসে আছে। সে এখন এক বিপদগ্রস্ত চিত্রে। অন্ধকার পথ ধরে গাড়ি চলতে থাকে, যেখানে প্রতিটা পাকা ঘনিষ্ঠ মনে করিয়ে দেয় একটা নতুন অধ্যায়ের কথা। জ্যাসপারের অঙ্গীকার, ফিওনাকে বন্দি করা তার অজানা পথে নিয়ে যাওয়া, যেখানে এক নতুন বন্দি জীবন, এক নতুন লক্ষ্য তাকে অপেক্ষা করাচ্ছে। ভেনাস সৌরজগতের দ্বিতীয় গ্রহ এবং এটি সূর্য থেকে দূরত্বের দিক থেকেও দ্বিতীয়। এটি পৃথিবীর সবচেয়ে কাছের প্রতিবেশী গ্রহ এবং প্রায়ই পৃথিবীর যমজ বা পৃথিবীর বোন গ্রহ নামে পরিচিত, কারণ আকার এবং গঠনগতভাবে এটি পৃথিবীর সাথে অনেকটাই মিল রাখে। তবে ভেনাসের পরিবেশ পৃথিবীর থেকে একেবারে ভিন্ন। ভেনাস পৃথিবীর চেয়ে কিছুটা ছোট। এর ব্যাস প্রায় 12,104 কিলোমিটার। ভেনাস একটা অগ্নিময় গ্রহ, যেখানে প্রকৃতি তার চরম রূপে বিরাজমান। এখানে চিরকালীন ঘন মেঘের আস্তরণ, যা পৃষ্ঠ থেকে সূর্যলোককে রুদ্ধ করে রাখে। বায়ুমণ্ডল যেন এক বিষাক্ত কারাগার। কার্বন ডাইঅক্সাইডে ভরা এই বায়ুতে এক ফোঁটা শ্বাস নেওয়ার উপায় নেই। সালফিউরিক অ্যাসিডের মেঘ ঢেকে রাখে আকাশের সবুজাভাব রং। মেঘের নিচে তপ্ত বাতাসে ভেসে বেড়ায় গরম কণা, যেন প্রতিটা শ্বাসের সঙ্গে শরীরে আগুন ঢোকে। ভেনাসের পৃষ্ঠ এমন গরম যে পাথর এখানে গলে বাষ্প হয়ে ওঠে। তাপমাত্রা প্রায় 465 ডিগ্রি সেলসিয়াস, যা পৃথিবীর কোনো জায়গায় কল্পনাতীত। এর উপরে দিনরাতের কোনো প্রভেদ নেই। একবার সূর্য ওঠে তো আবার নামতে কয়েক মাস লেগে যায়। এই দীর্ঘদিনের শেষে রাতের আসা যেন এক অমোঘ কালো ছায়া। কিন্তু এখানে রাত মানে কোনো শান্তি নয়, কারণ পৃষ্ঠে তেমন ঠান্ডা পড়ে। ভেনাসের ভূমিতে বিশাল বিশাল পাহাড়ার সমতল ভূমি, যেন এক নিষ্প্রাণ ভগ্নপ্রায় রাজ্য। আগ্নেয়গিরির অগ্নিস্ফুলিঙ্গ এবং লালাভ আগুনের প্রবাহ তৈরি করে এক প্রাচীন বিভীষিকার চিত্র। এখানে সব কিছুই যেন তেজস্ক্রিয়তা আর মৃত্যুতে মোড়া। এখানে সময় থেমে গেছে, ভালোবাসা, প্রাণ অথবা আশার কোনো স্থান নেই। ভেনাস হলো সেই রক্তিম রাজ্য যা আগুন আর বিষের সমন্বয়ে তৈরি, যেখানে শুধু সাহসী, শক্তিশালী অথবা ধ্বংসাত্মক কোনো সত্তাই টিকে থাকতে পারে। হ্যাঁ, ভেনাসের এমন বিপদসংকুল পরিবেশে শুধুমাত্র ড্রাগনের মতো শক্তিশালী ও অসাধারণ প্রজাতি টিকে থাকতে পারে। ড্রাগনের শরীরের গঠন, তাদের প্রতিরোধ ক্ষমতা এবং আগুনের সঙ্গে সংশ্লিষ্ট ক্ষমতা এই চরম পরিবেশে টিকে থাকার জন্য পারফেক্ট।
তারা আগুনের উত্তাপ এবং বিষাক্ত বায়ুমণ্ডলকে সহ্য করতে পারে, কারণ তাদের নিজস্ব শারীরিক রক্ষা কবচ রয়েছে, যা তাদের অত্যন্ত প্রতিকূল পরিবেশেও সুরক্ষা প্রদান করে। ভেনাসের গ্রিনহাউস প্রভাব প্রচণ্ড তাপ এবং বিষাক্ত গ্যাস, যেখানে মানুষের পক্ষে এক মুহূর্ত টিকে থাকা অসম্ভব। সেখানে ড্রাগনদের আগুন সহনশীলতা এবং আত্মরক্ষামূলক ক্ষমতা তাদের শক্তিশালী ও অপ্রতিরোধ্য করে তুলেছে। তাদের এমন ক্ষমতা রয়েছে যা সালফিউরিক অ্যাসিড এবং কার্বন ডাইঅক্সাইডের মেঘকেও প্রতিহত করতে পারে। সেই কারণে ভেনাস ড্রাগনদের জন্য একটা স্বাভাবিক বাসস্থান, যেখানে তারা স্বাধীনভাবে উড়ে বেড়ায় এবং নিজেদের রাজত্ব স্থাপন করে। এলড্রো কিংডম, যা ভেনাসের গাঢ় সবুজ প্রকৃতি এবং উজ্জ্বল নক্ষত্রমণ্ডলের আড়ালে অবস্থান করে, একটি রহস্যময় এবং শক্তিশালী রাজ্য। রাজ্যের আকাশে উড়ে বেড়ায় বিশাল বিশাল ড্রাগন, তাদের সোনালী রঙের পাখা ঝলমল করে। এই রাজ্যটির সৌন্দর্য গৌরব ভেঙে যেতে পারে, কিন্তু এর হৃদয়ে বাস করে একটা গোপন অন্ধকার। এলডো রাজ্যটি প্রাচীন এক ড্রাগন রাজা দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, যিনি তার প্রজাদের নিরাপত্তা ও সুখ নিশ্চিত করার জন্য যুদ্ধ করে গেছেন। কিংডমের উন্মুক্ত প্রান্তর, মণিরঙের ফুল এবং ঝর্ণার সুরেলা সঙ্গীতের মধ্যে লুকিয়ে আছে হাজার হাজার বছরের ইতিহাস। এখানে প্রতিটা পাথর যেন এক একটা গল্প বলে, প্রতিটা বাতাসে ছড়িয়ে রয়েছে ঐতিহ্যের গন্ধ। রাজ্যের কেন্দ্রে দাঁড়িয়ে আছে রাজপ্রাসাদ, যেখানে প্রিন্স জ্যাসপার তার শাসন ক্ষমতা প্রতিষ্ঠা করার জন্য কঠোর পরিশ্রম করছেন। তবে সম্প্রতি এলডো রাজ্যে এক নতুন বিপদ দেখা দিয়েছে। অজানা বিপদ ড্রাগনের মধ্যে একটা অস্থিরতা সৃষ্টি করেছে। এই অশান্তির কারণ রাজ্যের শান্তি এবং সমৃদ্ধির জন্য মারাত্মক হুমকি। জ্যাসপার, যিনি ড্রাগনদের মধ্যে ভিন্নতার রূপ নিয়ে এসেছেন, এই অশান্তি প্রশমিত করার জন্য সংকল্পবদ্ধ। ভেনাসের এলডো রাজ্যের রাজপ্রাসাদের সিংহাসনে অবস্থিত ছিলেন রাজা জেনেট ড্রাকোনিস, যার দৃষ্টিতে ছিল গভীর চিন্তার ছাপ। বিশাল সিংহাসনটি ধনুকের আকৃতির আর নান্দনিক ডিজাইনে তৈরি। সেখান থেকে দূরে শাখার সূর্যরশ্মি প্রবাহিত হচ্ছিল। এই প্রাসাদের প্রতিটা কোণে ছিল জাদুকরী ফুলের ঝর্ণা, যা ভেনাসের অদ্ভুত সৌন্দর্যকে আরও উজ্জ্বল করে তুলেছিল। রাজা জেনোতের দুটি পুত্র জ্যাসপার অরিজিন এবং এথিরিয়ন ফায়ারলক এই মুহূর্তে তার চিন্তার কেন্দ্রে ছিল। জ্যাসপার এলডো রাজ্যের একমাত্র প্রিন্স, ভবিষ্যতের সম্ভাবনাময় রাজা হিসেবে যে সমস্ত দায়িত্বের ভার ধারণ করতে যাচ্ছিল, সেই চিন্তায় রাজা জেনোতের মনে কিছুটা উদ্বেগ ছিল। তবে অদ্ভুতভাবে জ্যাসপার সম্পর্কে তার একটা বিশেষ দুশ্চিন্তা ছিল। ভেনাসের উষ্ণ বাতাসের মধ্যে রাজা মনে মনে ফিরছিলেন অতীতে, যখন তার ছোট ভাই ড্রাগনাস, এক শক্তিশালী ড্রাগন, একজন সাধারণ মানবীর প্রেমে পড়েছিল। সেই প্রেমের পরিণতি ছিল বিধ্বংসী। এই কারণেই জন্মের পর থেকেই জ্যাসপারের মনের গভীরে ভালোবাসার অনুভূতি সম্পূর্ণরূপে মুছে দিয়েছিলেন রাজা। তিনি চাইতেন তার পুত্র যেন কোনো মানুষের প্রেমে না পড়ে, যেন তার অন্তরের গভীরতায় কেবল শক্তি আর দায়িত্বের ভার থাকে। ভেনাসের এলডো রাজ্যের রাজপ্রাসাদের অন্তরালে রাজা জেনো ড্রাকোনিস একটা গোপন গবেষণাগারে প্রবেশ করেছিলেন। এখানে জ্যাসপারের ব্রেন সফটওয়্যার ও উন্নত প্রযুক্তির দ্বারা নির্মিত হয়েছিল, যা তার পুত্রের অনুভূতিগুলোকে নিয়ন্ত্রণ করতে সক্ষম ছিল। রাজা জানতেন সাধারণ মানুষের প্রতি ভালোবাসা তার পুত্রের জন্য বিপজ্জনক, তাই তিনি নির্মমভাবে সিদ্ধান্ত নিলেন যাতে জ্যাসপারের হৃদয়ে কখনো কোনো মানবের জন্য প্রেমের অনুভূতি জাগ্রত না হয়। রাজা প্রযুক্তির এক অনন্য সুবিধা গ্রহণ করে। একটা বিশেষ কৌশল ব্যবহার করে ভালোবাসার লাভ ফাংশনাল ডিলিট করে দিলেন। সেই সফটওয়্যার যা জ্যাসপারের মনের গভীরে ভালোবাসার অনুভূতিকে সংরক্ষণ করেছিল, তা সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় করে দিলেন তিনি। এর ফলে জ্যাসপারের মনের চেতনায় চিরকালীন শূন্যতা সৃষ্টি হলো। তার হৃদয়ে প্রেমের আলো নিভে গেল, যেন এক নিঃসঙ্গ রাতের অন্ধকারে এক টুকরো তারাও হারিয়ে গেল। রাজা জানতেন এই সিদ্ধান্ত নিলে হয়তো তার পুত্রের জীবনে কোনো সাধারণ মানবীর আগমন ঘটবে না,
কিন্তু তার হৃদয়ে কোনো আবেগের স্পর্শও থাকবে না। জেনদ বুঝলেন একজন রাজা হিসেবে তার পুত্রের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে হলে কখনো কখনো কঠিন সিদ্ধান্ত নিতে হয়। রাজ্যে শাসন করার জন্য জ্যাসপারকে একজন শক্তিশালী ও অবিচল প্রিন্স হিসেবে গড়ে তুলতে হবে। এই কারণেই তিনি রাজ্যের শান্তি এবং নিরাপত্তার জন্য এই অমানবিক পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হলেন। এখন জ্যাসপার এল্ডোরাজ্যের ভবিষ্যৎ শাসক হিসেবে যে পথ চলার দিকে এগোচ্ছিল তার মধ্যে কোনো মানবিক অনুভূতির অন্তর্ভুক্তি ছিল না। রাজা জানতেন এই সিদ্ধান্ত তাকে ভেঙে ফেলবে, কিন্তু সামগ্রিক স্বার্থের জন্য যা প্রয়োজন তা করতেই হবে। রাজা জেনতের হৃদয়ে কেবল একটি ভাবনা ছিল, এখনই সময় আমাদের রাজ্যকে বিপদের হাত থেকে রক্ষা করার। রাজা জেনতের মনে এই মুহূর্তে ছিল বিচিত্র ভাবনার প্রেক্ষাপট। যখন তিনি ভাবছিলেন কিভাবে এই বিপদ থেকে এল্ডো রাজ্যকে রক্ষা করবেন, এল্ডো রাজ্যের সিংহাসনে বসে থাকা রাজা জেনতের কঠোর সিদ্ধান্ত তার পুত্রের ভবিষ্যৎকে নিরাপদ রাখার জন্য যা কিছু করতে হবে তা তিনি করবেন, কিন্তু কী প্রক্রিয়ায়, সেটাই ছিল তার কল্পনার গভীরে। ফ্লোরাস রাজ্য। এল্ডো রাজ্যের কাহিনী যখন গভীর অন্ধকারে মগ্ন, তখন ফ্লোরাস রাজ্যের রাজকুমারী এলিসা, যিনি এতক্ষণ বক্তব্য রেখেছিলেন, তার মুখাবয়বে উত্তেজনা ও হতাশার রেখা স্পষ্ট। ড্যাড, তোমরা আমার সাথে এমনটা কেন করলে? তার কণ্ঠে একটা সজোর ক্ষোভ ছিল। আমার প্রিন্স অরিজিন পৃথিবীতে গিয়েছে, আর আমি এটা জানলাম অন্যজনের কাছে। এ কি অসঙ্গতি, কি বেদনাদায়ক! আমি এই মুহূর্তেই পৃথিবীতে যাব। তার কথায় ঝরছে বিরক্তি, কিন্তু ভেতরে চলছিল এক অদৃশ্য যুদ্ধ। রাজা জারেনের মুখাবয়বে অসন্তোষের ছাপ ফুটে উঠল। তিনি বললেন, অ্যালিসা, তুমি জানো আমাদের রাজ্যের নিরাপত্তা কতটা গুরুত্বপূর্ণ। তোমার প্রিয়জনের কাজগুলোতে তোমার মধ্যে কোনো ধরনের অনুভূতি জাগার আগেই আমরা তাকে দূরে রাখতে চেয়েছিলাম। আমাদের জাতি বিপদের সম্মুখীন। অ্যালিসার দৃষ্টিতে আরেকবার সংকল্পবদ্ধ হয়ে বলল, আমি আমার প্রিন্সকে দেখতে চাই। তোমরা যদি আমাকে আটকাও আমি তখনও যাব। আমার প্রিন্স একা একা কেন বিপদের সম্মুখীন হবে? ফ্লোরাস রাজ্যের আলো যেখানে তিনি রাজকুমারী, কিন্তু তার মন ও হৃদয়ে ড্রাগনের সেই প্রাচীন মানসিকতার অঙ্গীকার রয়েছে। এল্ডো রাজ্যের বিয়ের প্রথা অত্যন্ত অভিনব ও আধুনিক। রাজ্যের অভিজাতরা নিজেদের পছন্দের সঙ্গী নির্বাচন করার জন্য একটা বিশেষ সফটওয়্যার ব্যবহার করে, যা যান্ত্রিক মেলবন্ধনের ভিত্তিতে কাজ করে। এই সফটওয়্যারের নাম কানেক্ট অ্যান্ড হারমোনি। এলিসা এবং জ্যাসপারের সম্পর্কের ক্ষেত্রেও এই সফটওয়্যারটি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তারা যখন নিজেদের সংযোগের জন্য আবেদন করেছে, তখন সফটওয়্যারটি তাদের দুটি হৃদয়ের মধ্যে মিলন ঘটানোর জন্য নিরীক্ষণ শুরু করে। যখন পরীক্ষা শেষ হয়, তখন ফলাফলটি আসে একদম উজ্জ্বল। কম্পিউটারে লেখা হয় মেলবন্ধন স্কোর 100%। এই ফলাফল রাজ্যের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে, কারণ এটা প্রমাণ করে যে তাদের সম্পর্কটি কেবল সঙ্গীত ও অনুভূতির জোরেই নয়, বরং একটা অটোমেটেড সিস্টেমের বিচারেও সম্পূর্ণ সঠিক। অ্যালিসার কাছে এসব ভালোবাসা হলেও জ্যাসপারের কাছে শুধুই প্রোগ্রামিং। তার ড্রাকোনিসের কথায় আর বংশবিস্তারের জন্য এই সিদ্ধান্তে রাজি হওয়া। রাজা জারেন এবং রাজা ড্রাকোনিস আর রাজ্যবাসী ফলাফলকে সম্মানিত করেন, এবং অ্যালিসা ও জ্যাসপারকে বিয়ের জন্য প্রস্তুত করতে শুরু করেন। এল্ডো রাজ্যের মানুষজন জানে যে এই সফটওয়্যারটি শুধু প্রযুক্তির অগ্রগতি নয়, বরং বংশবিস্তারে একটা নতুন দৃষ্টান্ত স্থাপন করে। অ্যালিসার মনোভাব তীব্র ছিল, এক প্রকার সংকল্পে ভরা। ফ্লোরাস রাজ্যের সবাই যখন তার পৃথিবীতে যাওয়ার চিন্তাকে অবহেলা করছিল, তখন সে একটা বিপ্লবী সিদ্ধান্ত নিয়েছিল। প্রতিটা কথার মধ্যে যখন নিষেধাজ্ঞার সুর বাজছিল, তখন তার হৃদয়ে স্বাধীনতার আকাঙ্ক্ষা গাঢ় হচ্ছিল। আমার প্রিন্স অরিজিন পৃথিবীতে গেছে, তিনি একান্তে বলেন। কেন আমি নিজেকে সীমাবদ্ধ রাখব? আমার ভালোবাসাকে আমি একা ছাড়তে পারি না। জ্যাসপারের সাথে দেখা করা আমার জন্য অপরিহার্য।
রাজ্যের নিরাপত্তা এবং শাসক পরিবারের নিয়মকানুনের বেড়াজালে বন্দী থাকা এলিসা জানতেন। তবে তার মনে দৃঢ় বিশ্বাস ছিল যে ভালোবাসা ও সম্পর্কের জন্য কিছু ঝুঁকি নেওয়া প্রয়োজন। তাই এলিসার সিদ্ধান্ত নেয় সবাইকে উপেক্ষা করে কিছুদিন পরেই পৃথিবীতে যাবে জ্যাসপারের কাছে। দুপুরের নীরবতা ভেদ করে জ্যাসপার পা রাখল ফিওনার বন্দিশালার দিকে। কাল রাতের ঘটনাবলী তার মনের এক কোণে গোপন থাকলেও সেই মানব কন্যার অস্তিত্ব ক্রমশ তার চিন্তায় ভারী হয়ে উঠছিল। কাল রাতে কোনো প্রকার অনুভূতি বহিঃপ্রকাশ না করেই ফিওনাকে সেই বিছানায় ফেলে রেখে চলে গিয়েছিল। কিন্তু সে জানে একজন মানুষকে বেঁচে থাকার জন্য পানি ও খাদ্যের প্রয়োজন, আর আপাতত ফিওনা জীবিত থাকা অধিক জরুরি। সেই তাগিদেই সে হাতে কিছু তাজা ফল এবং বোতলজাত পানি নিয়ে কাঠের সিঁড়ি বেয়ে উঠতে শুরু করল। এখানে কেউ যেন ফিওনার ধারের কাছে ঘেঁষতে না পারে, এটা জ্যাসপারের একান্ত ইচ্ছা। সেই কারণেই সে নিজেই খাবার পৌঁছে দিতে আসছে, কাউকে নিযুক্ত করার প্রয়োজনীয়তা অনুভব করেনি। ফিওনা তখন হতাশার গভীরে নিমজ্জিত, বিছানায় নীরব হয়ে বসে আছে, যেন এক নিষ্প্রাণ পাথরের মূর্তি। হঠাৎই কাচের দেয়ালের সামনে কিছু একটা নড়ে উঠল। একটা স্লাইডিং প্যানেল যা এতক্ষণ অদৃশ্য ছিল হঠাৎ সশব্দে সরে গেল, যেন কোনো রহস্যময় দ্বারপথ তার সামনে উপস্থিত হয়েছে। ফিওনার বিস্ময় যেন শেষ হবার নয়, তার মনের মধ্যে একটাই প্রশ্ন, এখানে এমন একটা গোপন দরজা থাকতে পারে সেটা কখনো তার কল্পনার মধ্যেও আসেনি। ঠিক সেই মুহূর্তে জ্যাসপার রুমে প্রবেশ করল। তার উচ্চকায় অব্যয় আর নিঃশব্দ গতিবিধি ফিওনার মনে আগুনের মতো ছড়িয়ে দিল সেই ভয়াবহ স্মৃতি, সেই ড্রাগনের রূপ। যদিও এই মুহূর্তে জ্যাসপার মানব রূপে ছিল, তার উপস্থিতি ফিওনার মনে ড্রাগনের আদিম ভয়ঙ্কর রূপটিকে আরও জোরালো করে তোলে। ফিওনার দৃষ্টি মুহূর্তেই জড়সড় হয়ে গেল, তার হৃদস্পন্দন থেমে যাবার উপক্রম। মানবদেহে হলেও জ্যাসপার যেন তার কাছে এক নিষ্ঠুর অপ্রতিরোধ্য শক্তির প্রতীক। জ্যাসপার তার দিকে তাকিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, চোখের কোনো অভিব্যক্তি প্রকাশ না করেই। তার নীরবতায় অদ্ভুত এক জোর, যা বাতাসকে ভারী করে তোলে। জ্যাসপার কিছুক্ষণ স্থির দৃষ্টিতে ফিওনাকে পর্যবেক্ষণ করল। তার চোখের গভীরে যেন এক অদ্ভুত নিষ্ঠুরতা, যা প্রকাশের অপেক্ষায় ছিল। তারপর এক নিঃশব্দে সে বেডের পাশে রাখা ছোট টেবিলটির দিকে এগিয়ে গেল। হাতের ফলার পানির বোতল সেখানে নামিয়ে রেখে সে পুনরায় ফিওনার দিকে তাকালো। ফিওনার হৃদয় তীব্র ধাক্কায় বাজছিল, ভয় আর ক্ষোভে কণ্ঠস্বর ফেটে বেরিয়ে এলো। আমাকে এখানে কেন নিয়ে এসেছো? কোথায় এনেছো আমাকে? জবাব দাও। আমি তোমার কি ক্ষতি করেছি? কেন এমনটা করলে আমার সঙ্গে? জ্যাসপার ততক্ষণে এক নিস্পৃহ মুখ নিয়ে তার দিকে তাকিয়েছিল। কিছুক্ষণ স্তব্ধতার পর সে অবিচলভাবে উত্তর দিল, বাহ, সোজা আপনি থেকে তুমিতে চলে এসেছো। এনিওয়ে, আমি তোমাকে জবাব দিতে বাধ্য না। সময় হলে নিজেই জানতে পারবে মানব কন্যা। শুধু জেনে রাখো এই মুহূর্তে তুমি আমার হাতিয়ার। খাবার রেখে গেলাম, খেয়ে নিও। ফিওনার চোখে প্রতিরোধের অগ্নি জ্বলল, তবুও ভেতরে ভয় ছিল অসীম। সে কঠোর কণ্ঠে বলল, আমি খাবো না। যদি সত্যি আমি তোমার হাতিয়ার হই অথবা কোনো কাজের যোগ্য হই, তবে আমি না খেয়ে নিজেকে শেষ করে দেব। তাহলে তোমার কোনো কাজেও আসবো না। জ্যাসপারের চোখে এক মুহূর্তের জন্য এক শীতল হাসির ঝলক দেখা গেল। সে এক পা দুই পা করে ধীরে ধীরে ফিওনার দিকে অগ্রসর হতে লাগলো। ফিওনার কণ্ঠে যতই সাহস থাকুক তার পায়ে তা ছিল না। সে অজান্তেই পেছাতে শুরু করলো, যতক্ষণ না পিঠ গিয়ে থাকে কাচের দেয়ালে। ফিওনার চোখের সামনে ভয়াবহ ড্রাগন রূপের স্মৃতি আবারও হানা দিল। জ্যাসপার তখন ফিওনার বরাবর দাঁড়িয়ে, তাদের মধ্যে 2 ইঞ্চি দূরত্ব মাত্র। ফিওনার মাথার ডান পাশে একটা হাত রেখে তার দিকে ঝুঁকল। তার মুখমণ্ডলে রাগের ছায়া ছড়িয়ে পড়ল। গর্জে উঠল তার কণ্ঠ, যদি নিজের ভালো চাও তবে ভালোই ভালোই আমার কথা মতো চলবে। আমার কথার অবমাননা করলে এমন শাস্তি পাবে যে কল্পনাও করতে পারবে না। আর মৃত্যু,
মৃত্যু আমার ইচ্ছার বিরুদ্ধে তোমাকে ছুতে পারবে না। তোমার ইচ্ছায় মরার সুযোগ নেই এখানে। মাথায় রাখো কথাটা। তার কথাগুলো ফিওনার হৃদয়ে কাঁপন ধরিয়ে দিল। জ্যাসপারের কণ্ঠে এমন কঠোরতা আর অপ্রতিরোধ্য শক্তি ছিল, যেন তার প্রতি কথায় ফিওনার সমস্ত ইচ্ছা শক্তি দমিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে। আমি কিছুক্ষণের মধ্যেই আবার আসব। যদি তখন দেখেছি তুমি খাবার স্পর্শ করনি, তবে তারপরেরটা দেখতেই পাবে। তার কণ্ঠে এতটাই আক্রমণাত্মক সুর ছিল যে ফিওনার শরীর শীতল হয়ে গেল। জ্যাসপার আর এক মুহূর্ত দেরি না করে কঠোর পদক্ষেপে হনহন করে বেরিয়ে গেল। কাচের দেয়ালটি তার পেছনে নিজে থেকেই মসৃণভাবে স্লাইড করে বন্ধ হয়ে গেল, যেন তার অস্তিত্বের কোনো চিহ্ন সেখানে ছিল না। ফিওনার চোখে বিস্ময়ের আলোড়ন। এই নির্জন জায়গায় দরজা ছিল কোথায়? অথচ ফিওনা সেদিকে দৌড়ে গিয়ে চারপাশে হাত দিয়ে ছুঁয়ে দেখল, চিহ্ন মাত্র নেই। যেন কিছুই ঘটেনি। কাজ ছিল যেমন তেমনই, কখনোই খোলেনি। ফিওনা হতাশার নিঃশ্বাস ফেলল, কিন্তু তার ভেতরের বুদ্ধি তখন ব্যস্ত ছিল বিশ্লেষণে। নিজের মনে সে গভীর এক উপলব্ধি আওড়াতে শুরু করল। এই ফায়ার মনস্টারের কোনো ভয়ঙ্কর উদ্দেশ্য আছে, তাই তো আমাকে এখনো মেরে ফেলেনি। তার মানে যতক্ষণ পর্যন্ত তার কাজ না হবে আমি নিরাপদ। তাহলে এখন আপাতত ভয় পেয়ে লাভ নেই। ফিওনা, তুই যাই করিস না কেন ও তোকে মেরে ফেলবে না, কারণ ও তোর উপরই নির্ভর করছে কোনো একটা বিষয় নিয়ে। এখন আগে বুঝতে হবে ও আসলে চায় কি। তবে একটা ব্যাপার পরিষ্কার, আমি সহজে তার ফাঁদে পড়ব না। আর এসব ফলমূল, দুপুরবেলা এসব খাওয়া যায় নাকি? তার মুখে এক ধরনের বিদ্রুপ ফুটে উঠল। সে আপত্তি প্রকাশ করে বলল, আমি এসব খাবই না। দেখা যাক ফায়ার মনস্টারটা কি করে। আমি না খেলে তো আর আমাকে মেরে ফেলবে না। ফিওনার ভেতরের বুদ্ধিমত্তা আর সাহস তখন যেন প্রতিটা সংকল্পকে দৃঢ় করে তুলল। সে নিজের ইচ্ছা শক্তির বিরুদ্ধে কেউ ক্ষমতাশীল নয় এমন ধারণা নিয়ে সেই নিষ্ঠুর গেমের একটা নতুন চাল চালতে তৈরি হলো। এদিকে যুদ্ধটা শুধু বাহ্যিক নয়, এটা ছিল এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ। ফিওনা জানে তাকে যুদ্ধে যেতে হবে, কিন্তু অস্ত্রের বদলে তার মস্তিষ্ক আর যুক্তি তার প্রধান হাতিয়ার। ফিওনা চুপচাপ বিছানায় বসেছিল। মনটা উত্তপ্ত হলেও বাইরে থেকে তাকে শান্ত দেখাচ্ছিল। চোখের কোণা দিয়ে সে টেবিলের উপর সাজানো ফলগুলো দেখছিল। ইচ্ছে করছিল এক ঝটকায় সবকিছু উড়িয়ে দিতে। কিছুক্ষণ পর ধীর পদক্ষেপে জ্যাসপার পুনরায় রুমের দিকে অগ্রসর হতে থাকে। সেই নীরবতা ভেদ করে কাচের স্লাইডিং দরজাটা নরম আওয়াজে খোলে, আর জ্যাসপার রুমে প্রবেশ করে। তার গম্ভীর দৃষ্টি ফিওনার উপর স্থির ছিল। এক ঝলক ফিওনার মুখে, আরেকবার টেবিলের অপ্রচলিত ফলের দিকে। তোমাকে আমি কি বলেছিলাম? তার গভীর কাঁপন ধরানো কণ্ঠস্বর রুমের নিস্তব্ধতা ভেঙে দেয়। কথাটা বোধহয় তোমার কানে যায়নি, তাই না? ফিওনার ঠোঁটগুলো শুকিয়ে আসে, কিন্তু তার কণ্ঠে রাগের তীক্ষ্ণতা ফিরে আসে। আমি বলেছি আমি সব খাই না। যদি খাবার দিতেই চাও ভালো কিছু নিয়ে আসো। জ্যাসপার হঠাৎই হেসে ওঠে, এক ধরনের নির্মম কৌতুক মাখা হাসি। আমি 5 গুনব, এর মধ্যেই তুমি খাবার খাওয়া শুরু করবে। ফিওনা বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়, মাথা উঁচু করে, কিন্তু তার হৃদয় দ্রুত ধুকপুক করছে। তার সামনে দাঁড়িয়ে থাকা পুরুষটি কোনো সাধারণ মানব নয়, বরং এক বিস্ময়কর ক্ষমতার অধিকারী ড্রাগন। জ্যাসপার একে একে 5 গুনতে থাকে। সময় যেন থমকে গেছে। 1, 2, 3। তার গুনতি কণ্ঠে নিখুঁতভাবে এগিয়ে চলে। কিন্তু ফিওনা নিজের জায়গা থেকে নড়েনি। 5-এ পৌঁছানোর সাথে সাথে জ্যাসপারের কণ্ঠ যেন বিস্ফোরিত হলো। তার চোখ দুটো বন্ধ করে কণ্ঠ সংবরণ করার চেষ্টা করল সে, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলো। হঠাৎই ঝাঁপিয়ে পড়ল। তার আক্রমণের তীব্রতায় ফিওনা হতবাক হয়ে গেল। জ্যাসপার এক হাত দিয়ে ফিওনার চোয়াল শক্ত করে চেপে ধরল, এতটাই শক্ত যে ফিওনার নরম গালগুলো ব্যথায় কোকিয়ে উঠল। তার আঙুলের আঘাতে ফিওনার মুখ যেন পাথরের মতো শক্ত হয়ে গেল।
তুমি কি ভেবেছ তুমি আমার বিরুদ্ধে যাবে? জ্যাসপার ফিসফিসিয়ে বলল, তার কণ্ঠে চরম রাগের স্পর্শ। ফিওনা নিজের হাত দিয়ে তার হাত সরানোর চেষ্টা করে, কিন্তু তার ড্রাগন শক্তির কাছে মানুষের সামান্য প্রতিরোধ কোনো কাজই করছিল না। তোমাকে আমি একবার বলেছি, আর বলছি না। জ্যাসপার গর্জন করে উঠল। আমার ইচ্ছার বিরুদ্ধে কিছু করলে পরিণতি খুবই ভয়াবহ হবে। আমাকে তুমি এখনো চিনতেই পারোনি। ফিওনার চোখ দুটো বিস্ফোরিত হয়ে গেল। তার শ্বাস প্রশ্বাস ধীরে ধীরে থেমে আসে। জ্যাসপার ধীরে ধীরে ফিওনাকে ছেড়ে দেয়, তার হাতের গ্রিপ শিথিল করে। পাশের টেবিলে রাখা ফলের ঝুড়ি থেকে আপেলটা হাতে নিয়ে ঠান্ডা নীরবতায় ছুরির সাহায্যে কেটে নেয় কয়েক টুকরো। তারপর এক টুকরো আপেল নিয়ে ফিওনার দিকে এগিয়ে যায়। তার চোখে এক অদ্ভুত নিষ্ঠুরতা ফুটে উঠছে। মুহূর্তেই ফিওনার ঘাড়ের পেছনে হাত দিয়ে চেপে ধরল শক্ত করে। কোনো রকম মানবিকতা ছাড়াই জোর করে আপেলের টুকরোটা ফিওনার মুখের মধ্যে ঠুসে ধরে রাখল। ফিওনা মাথা এদিক ওদিক করে বাঁচার চেষ্টা করে, কিন্তু জ্যাসপারের অপরিসীম শক্তির সামনে সে ব্যর্থ। অগত্যাই ফিওনা বাধ্য হয় সে আপেল চিবিয়ে গিলে খেতে। জ্যাসপার একটু পিছিয়ে দাঁড়ায়, তার কণ্ঠে তিরস্কার ঝরে পড়ে। এবার বলো, বাকি ফলগুলো খাবে নাকি সেটাও আমাকে খাওয়াতে হবে। আমার হাতে খাওয়ার খুব শখ, তাই না? যদি চাও তবে অন্য পন্থা অবলম্বন করে বাকিগুলো খাইয়ে দেব। ফিওনা আতঙ্কিত কণ্ঠে বলে উঠল, না না, আমি খাচ্ছি। তার গলায় আতঙ্কের ছাপ স্পষ্ট। বিছানায় বসে একে একে আপেলের টুকরো আঙুর সব কিছুই তাড়াহুড়ো করে মুখে দিতে থাকে, যেন প্রাণ হাতে নিয়ে লড়ছে। জ্যাসপার আর কোনো কথা না বলে রুম ত্যাগ করে। তার মুখে এক অবজ্ঞার ছাপ ফুটে ওঠে। কাচের দরজাটি পুনরায় স্লাইডিং হয়ে বন্ধ হয়ে যায়। রুমের শীতল পরিবেশটা যেন ফিওনার মনের মধ্যে আরও বেশি ঠান্ডা অনুভূতি নিয়ে আসে। ফিওনা বড় করে নিঃশ্বাস ফেলে। চোখের কোণে জমে থাকা জল এবার নিঃশব্দে গড়িয়ে পড়ে। তার কণ্ঠ একেবারে নিস্তেজ হয়ে আসে। জ্যাসপার, সে নির্দয় পাষাণ ছাড়া কিছুই না। এমন আচরণ তো কল্পনাও করিনি। ফিওনার মনের গভীর এক অনুচ্চারিত প্রশ্ন জেগে ওঠে। সে তো মানুষ নয়, সে এক ভয়ঙ্কর দানব, ফায়ার মনস্টার। তাহলে তার থেকে মানবিক আচরণ আশা করাই তো বোকামি। এই ভাবনা ফিওনাকে ক্রমেই আরও গভীর এক অন্ধকারে ঠেলে দেয়, যেখানে তার ভয় ও হতাশা মিলে তৈরি করেছে এক অনির্দিষ্ট ভবিষ্যতের ছায়া। জ্যাসপারের ভালোবাসার অনুভূতির ফাংশন ডিলিট করার কারণে তার ব্যক্তিত্বে একটা গভীর পরিবর্তন এসেছে। সে এখন এক প্রকার রেড ফ্ল্যাগ ব্যক্তিত্বে পরিণত হয়েছে, যা তাকে ভীতি প্রদর্শনকারী এবং অত্যাচারী করে তুলেছে। তার আচরণ এমন হয়েছে যে সে ক্ষমতার অপব্যবহার করে এবং অন্যদের ছোট ছোট ভুল বা দুর্বলতাকে বড় অপরাধ মনে করে কঠোর শাস্তি দিতে চায়। তার মধ্যে সহানুভূতি বা প্রেমের অভাব তাকে দুর্দমনীয় এবং হৃদয়হীন করে তুলেছে, যেখানে সে মানুষকে কেবল একটা হাতিয়ার মনে করে। জ্যাসপারের মধ্যে শুধুমাত্র রয়েছে অপরকে নিয়ন্ত্রণ করা, ভীতি প্রদর্শন করা এবং কোনো ভুলের জন্য নির্মম শাস্তি প্রদান করা। তার ভালোবাসা অনুভবের ক্ষমতা না থাকায় সে মানুষের অনুভূতির প্রতি সম্পূর্ণ উদাসীন। তবে জ্যাসপারের আপন চাচার সাথে এক নির্মম ঘটনা ঘটে যাওয়ার কারণে জ্যাসপার মানব জাতির, বিশেষ করে মেয়ে মানব জাতিকে ঘৃণা করে। অথচ তার বাবা ড্রাকোনিস জানেই না তার ছেলের লাভ ফাংশনাল ডিলেট করার প্রভাব কতটা ভয়াবহ হয়েছে, যেখানে তাদের ড্রাগন রাজ্যের নিয়মাবলী অনুযায়ী অযথা কোনো মানুষকে হার্ম করা যাবে না। সেখানে জ্যাসপারের কথার অবাধ্য হলে তার জীবনও কেড়ে নিতে দুইবার ভাবে না জ্যাসপার। তিনি কখনোই তার ছেলের এমন রূপের বিষয়ে অবগত নন, কেননা আজ পর্যন্ত কেউ জ্যাসপারের বিরুদ্ধে যায়নি, যাওয়ার প্রয়োজনও পড়েনি। পরের দিন বিকেলবেলা মিস্টার জেনসিং লন্ডন থেকে ফিরে আসেন। এক দীর্ঘ ভ্রমণের ক্লান্তি তার চেহারায় স্পষ্ট, তবুও বাড়িতে প্রবেশ না করে সোজা হসপিটালের দিকে রওনা হন। তার আগমন যেন নীরব হাওয়ার মতোই নিঃশব্দ, তবুও ভারী।
মিস ঝাংয়ের শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার জন্যই তারই তাড়াহুড়ো। হসপিটালে পৌঁছে ডক্টর লিউঝানের সাথে সাক্ষাৎ হয়। ডক্টর লিউ তার পরিচিত মৃদু হাসিতে অভ্যর্থনা জানায় চেন সিংকে। মিস্টার চেন সিং, কেমন আছেন আপনি? আপনাদের লন্ডন ভ্রমণ কেমন কাটলো? আর সেই গবেষণা কতটুকু সফল হলো? ডক্টর লিউ বলেন, সব কিছুই ঠিকঠাক, আর গবেষণা সেটা সফল হওয়ার দ্বারপ্রান্তে। চেন সিং সোজাসুজি কথায় আসেন, মিস ঝাং কেমন আছেন? ডক্টর লিউ এক পলক থেমে বলেন, তার অবস্থা স্থিতিশীল, কিন্তু ফিওনা কাল রাতে আসার কথা ছিল। কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা করানো দরকার, কিন্তু সে এখনো আসেনি। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে চেন সিংয়ের কপালে গভীর ভাঁজ পড়ে। ফিওনা আসেনি? তার কণ্ঠে স্পষ্ট উদ্বেগের ছাপ। কোনো খোঁজ নিয়েছেন? না। ডক্টর লিউ মাথা নাড়লেন। আমি ভেবেছিলাম হয়তো কিছু কাজে ব্যস্ত। চেন সিং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইলেন। তারপর হঠাৎই বললেন, মিস ঝাংকে দেখাশোনা করবেন, আমি কিছুক্ষণ পর আবার আসব। চেন সিং দ্রুত হসপিটাল ত্যাগ করে সোজা ফিওনার বিশ্ববিদ্যালয়ের ডরমেটরির দিকে রওনা দেন। তার মন ভারাক্রান্ত, হাওয়া যেন থেমে গেছে, আর তিনি অস্থির। ডরমিটরিতে পৌঁছে ফিওনার রুম নম্বর জেনে ভেতরে প্রবেশ করেন। ফিওনার ঘরে পৌঁছে দরজায় কড়া নাড়েন, কিন্তু কোনো সাড়া নেই। তিনি পরমুহূর্তে লিয়া নামের রুমমেটের সাথে কথা বলেন। লিয়ার কণ্ঠে চিন্তার সুর স্পষ্ট। ফিওনা, ও তো কালকে সন্ধ্যা থেকেই আসেনি। আমি ভেবেছিলাম ও হয়তো হসপিটালে বা নিজের বাড়িতে থাকবে। চেন সিংয়ের মাথায় যেন বিদ্যুৎ খেলে গেল। তিনি প্রায় দিশেহারা হয়ে পড়েন। তার মনের কোণে শীতল আতঙ্কের কাঁটা বিঁধতে থাকে। ফিওনা কোথায় গেল? কি ঘটেছে তার সাথে? তিনি দ্রুত ফোন বের করে ওয়াংলির সাথে যোগাযোগ করেন। ওয়াংলি দ্রুত সাড়া দেন। ওয়াংলি, ফিওনার কোনো খবর পাওয়া যাচ্ছে না। চেন সিংয়ের কণ্ঠ তীক্ষ্ণ ও চঞ্চল। কি বলছেন চেন সিং? আমি কিছুক্ষণের মধ্যেই আসছি, ওয়াংলি বলেন, কণ্ঠে সজাগতা। চেন সিং আর দেরি না করে সোজা তার ব্যক্তিগত ল্যাবের দিকে রওনা হন। ল্যাবের ভারী দরজাটি খোলার সঙ্গে সঙ্গে মিস্টার চেন সিংয়ের মনে অদ্ভুত শীতলতা নেমে আসে, যেন মেঘের আড়ালে চাপা পড়া এক সূর্য। চারদিকে এক নিস্তব্ধতা, যার প্রতিটা মুহূর্ত যেন বুকে এক একটা ভারী পাথর চাপিয়ে দিচ্ছে। তার চোখে ধরা পড়ে কম্পিউটারের স্ক্রিনে ভেসে ওঠা অচেনা বার্তা, যেন কালো মেঘের গায়ে হঠাৎ ফেটে পড়া বিদ্যুৎ। তার ঠোঁটের কোণায় এক ফোঁটা রক্তের মতো শীতল চিন্তার ছাপ ফুটে ওঠে। জ্যাসপার, জ্যাসপারই ফিওনাকে নিয়ে গেছে। চেন সিং কিছুক্ষণ নিঃশব্দে দাঁড়িয়ে থাকে। শ্বাসগুলো ভারী হতে থাকে, যেন প্রতিটা শ্বাস তার আত্মার এক টুকরো নিয়ে যাচ্ছে। সে কম্পিউটারের দিকে এগিয়ে যায়, কাঁপা কাঁপা হাতে কিবোর্ড স্পর্শ করে। আঙুলগুলো দ্রুত গতিতে নাচতে থাকে। তবে তার চোখের সামনে ছড়িয়ে থাকা কোড আর গোপন সংকেতের জাল তাকে বিপর্যস্ত করে তোলে। জ্যাসপারের বার্তায় ছাপিয়ে থাকা তথ্যের ভার তার মস্তিষ্কে গজাল হয়ে বেঁধে। সে বার্তার মধ্যে লুকিয়ে থাকা প্রতিটা শব্দ, প্রতিটা সংকেত খুঁজে খুঁজে দেখতে থাকে। হ্যাকিংয়ের নানা পদ্ধতি ব্যবহার করে, যেন কোনো অদৃশ্য চাবি দিয়ে জ্যাসপারের অবস্থান বের করার চেষ্টা করছে। সময় যেন থেমে গেছে, অথচ সে টের পায় প্রতিটা মুহূর্তের সাথে সাথে ফিওনার জীবন যেন আরও গভীর অন্ধকারের দিকে ডুবে যাচ্ছে। কোথায় নিয়ে গেল আমার ফিওনাকে? নিজের মনেই ফিসফিস করে বলে ওঠে চেন সিং। তার হাতের মুঠো শক্ত হয়, ঠোঁট শক্ত হয়ে আসে, চোখে তীক্ষ্ণ দৃষ্টি। জ্যাসপার যেন ছায়ার মতো সরে গেছে, তার অস্তিত্বের কোনো ছাপ রেখে যায়নি। আর লোকেশন খুঁজে বের করার জন্য চেন সিং নানা পদ্ধতি অবলম্বন করে, কম্পিউটার সিস্টেমের গভীরে প্রবেশ করে। কিন্তু কোথাও কোনো চিহ্ন নেই, কোনো ফাঁক নেই। জ্যাসপার যেন কোনো পরাবাস্তব দানব, তার পেছনে কোনো ছাপ রেখে না গিয়ে নিঃশব্দে সবকিছু গ্রাস করে চলে গেছে। চেন সিংয়ের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অনুভূতি হয়। তারপর তিনি উঠে দাঁড়ান, ভ্রু কুঁচকে একমাত্র প্রতিজ্ঞাই করে বসেন,
ফিওনাকে আমি খুঁজে বের করব, যদি সেই দানবকেও চূর্ণ করতে হয়। ওয়াংলি তাড়াহুড়ো করে ল্যাবে প্রবেশ করে। তার পদক্ষেপের ভারী শব্দেই চেনশিং বুঝতে পারে ওয়াংলি ল্যাবে প্রবেশ করেছে। ওয়াংলি চেনশিংয়ের সামনে এসে দাঁড়ায়। মুখের গভীর রেখাগুলো উদ্বেগের চিহ্ন বয়ে নিয়ে এসেছে। মিস্টার চেনশিং, ফিওনার কোনো খোঁজ পেয়েছেন? তার কণ্ঠের মধ্যে তীব্র উদ্বেগ স্পষ্ট। চেনশিং নিঃশব্দে মাথা নিচু করে থাকা কম্পিউটার স্ক্রিনের দিকে ইশারা করে। ওয়াংলি সামনে এগিয়ে যায়। স্ক্রিনের গাঢ় অক্ষরে ভাসমান সেই বার্তাটির দিকে চোখ পড়তেই তার ভেতরটা শীতল হয়ে যায়। আতঙ্কের শীতল হাওয়া যেন মেরুদণ্ড বেয়ে নেমে আসে। তার মানে ওই ড্রাগনটা ফিওনাকে নিয়ে গেছে। ওয়াংলির কণ্ঠে অবিশ্বাস আর চিন্তার মিশ্রণ। চেনশিংয়ের চোখে ক্রোধের আগুন জ্বলে ওঠে, তবে তার কণ্ঠে থেমে আসা অসহায়ত্ব ফুটে ওঠে। মিস্টার ওয়াংলি, এখন আমরা কি করব? কোথায় খুঁজব তাকে? ওয়াংলি হঠাৎ মনোযোগ দিয়ে বার্তাটির প্রতি গভীরভাবে লক্ষ্য করে। তার তীক্ষ্ণ দৃষ্টিতে একটুখানি ভেসে থাকা ইমেল ঠিকানাটা ধরা পড়ে। 1 মিনিট, দেখো তো। এই ইমেল ঠিকানাটি রেখেছে। এটা যোগাযোগের মাধ্যম হতে পারে। এক মুহূর্ত দেরি না করে চেনশিং সেই ইমেল ঠিকানাটা কপি করে দ্রুত মেসেজ টাইপ করতে শুরু করে। তার আঙুলগুলো দ্রুত গতিতে কিবোর্ডের ওপর নাচতে থাকে, যেন প্রতিটা শব্দে বাঁচানোর শেষ চেষ্টা। জ্যাসপার, আমার ফিওনাকে কোথায় নিয়ে গেছো? ওকে ফেরত দাও। তোমার ভাইয়ের বন্দির সাথে ওর কোনো যোগসূত্র নেই। ও কিছুই জানে না। আমি তোমার কাছে অনুরোধ করছি, ওর কোনো ক্ষতি করো না। দয়া করে ওকে ছেড়ে দাও। বার্তা পাঠানোর পর চেনশিং এক মুহূর্তের জন্য নিঃশ্বাস নেয়। মনে হয় তার সমস্ত আশা এখন একটা ইমেলের উত্তরেই সীমাবদ্ধ। জ্যাসপার অরিজিন শান্তভাবে তার কাচের রুমে শুয়ে পাহাড়ের চূড়া থেকে নিচের অসীম নীলাভ শূন্যতা পর্যবেক্ষণ করছিল। পৃথিবীর এত উঁচু থেকে পৃথিবীর সীমানা প্রায় অস্পষ্ট। তার শরীর যেন এই অনন্ত মহাকাশের সঙ্গে মিলেমিশে একাকার। সে এক মুহূর্তে যেন সমগ্র মহাবিশ্বের কেন্দ্রে অবস্থান করছে। কাচের কক্ষ থেকে বহির্বিশ্বের সবকিছু স্পষ্টভাবে দেখা গেলেও কেউ তার গভীরতাকে প্রবেশ করতে পারবে না। ঠিক এই মুহূর্তে থারিনিয়াস ভেতরে প্রবেশের অনুমতির জন্য সংকেত পাঠায়। জ্যাসপারের ইঙ্গিতে স্লাইডিং দরজা মসৃণভাবে খুলে যায়। থারিনিয়াস তার প্রতিরূপ শুদ্ধ সম্মান নিয়ে প্রবেশ করে। প্রিন্স অরিজিন। থারিনিয়াসের গভীর ও প্রভাবশালী কণ্ঠস্বর কক্ষের নির্জনতা ভঙ্গ করে। আপনাকে বিরক্ত করার জন্য ক্ষমা প্রার্থী, কিন্তু আপনার জন্য একটা জরুরি বার্তা এসেছে ল্যাব থেকে। জ্যাসপার ধীরে ধীরে উঠে বসে। তার চোখে তেমন কোনো ভাবান্তর নেই, তবে ঠোঁটের কোণায় এক অদ্ভুত উষ্ণতা দেখা যায়, যেন সে কিছুর প্রত্যাশা করছিল। বার্তা কে পাঠিয়েছে? তার প্রশ্নে কোনো উত্তেজনা নেই, কেবল বিশুদ্ধ জিজ্ঞাসা। মনে হচ্ছে মিস্টার চেনশিং। থারিনিয়াস নিঃশব্দে উত্তর দেয়, তার কণ্ঠে কিঞ্চিত দ্বিধার ইঙ্গিত। তুমি যাও, আমি আসছি। থারিনিয়াস মাথা নত করে বেরিয়ে যায়। দরজাটা মৃদুস্বরে স্লাইড হয়ে বন্ধ হয়ে যায়। সারা ঘরে আবারও এক প্রকার নির্জনতা নেমে আসে, যেন চারপাশের প্রকৃতি তার জন্য অপেক্ষা করছে। জ্যাসপার বিছানা থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তার সুঠাম শরীরের পেশিগুলোতে শক্তি আর শিথিলতার এক অসাধারণ ভারসাম্য। আলমারির কাছে গিয়ে একটা সাদা ফিনফিনে ঢোলা শার্ট গায়ে তোলে। এতক্ষণ সে উদম গায়েই শুয়েছিল। ঠান্ডা বাতাস যেন তার শরীরকে প্রশান্ত করেছে। রুম থেকে বের হয়ে করিডোর পার করার সময় কয়েক মুহূর্ত থেমে ফিওনার কক্ষের দিকে দৃষ্টি নিবদ্ধ করে। সেই নজরে কোনো উষ্ণতা ছিল না, শুধু গভীরভাবে অনুধাবন করার ইচ্ছে। যেন সে দূর থেকে কিছু পর্যবেক্ষণ করছে, কিছু আবিষ্কার করতে চাচ্ছে। কিন্তু ফিওনার কক্ষে প্রবেশের জন্য প্রস্তুত নয়। সে নির্লিপ্তভাবে কাঠের সিঁড়ি বেয়ে নিচে নেমে যায়। লিভিং রুমে পৌঁছানো মাত্রই আলভিরা, থারোনিয়াস এবং অন্যান্য ড্রাগনরা সম্মানসূচক অভিবাদন জানায়। তারা সবাই দাঁড়িয়ে পড়ে প্রিন্সের আগমন উপলব্ধি করে।
কোনো শব্দের আদান প্রদান ছাড়াই জ্যাসপার তাদের সকলের দিকে এক পলক দৃষ্টিপাত করে এবং নীরবে তার গন্তব্যের দিকে অগ্রসর হয়। সে গোপন পথ ধরে তার ল্যাবের দিকে চলে যায়, যেখানে সে বার্তার রহস্য উন্মোচনের জন্য অপেক্ষা করছে। পাহাড়ের গহীন ঝর্ণার কোল ঘেঁষে এক প্রাচীন গুহার অন্তর্গত তার বিশাল বৈজ্ঞানিক ল্যাবরেটরি। পৃথিবীর প্রকৃতির সঙ্গে বৈপরীত্য সৃষ্টি করেই এই ল্যাবটি নিজের অস্তিত্ব ঘোষণা করে, যেখানে আধুনিক প্রযুক্তি আর প্রাচীন শক্তির সংমিশ্রণে প্রতিটা দিনই নতুন কোনো গবেষণা সম্পন্ন করে চলেছে জ্যাসপার। এই গুহার পাথরের সীমানার মাঝে তার প্রতিভার বিস্তৃতি আরও অধিকতর শক্তিশালী হয়ে উঠেছে। কিন্তু আজকের প্রবেশের কারণ বিশেষ বার্তা। জ্যাসপার প্রবল উদাসীনতার সঙ্গে কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকালো। চেনসিংয়ের বার্তাটি যেন তার জন্য কোনো গুরুত্বই বহন করছে না, বরং তার মুখে এক তীব্র বিদ্রূপের ছায়া ফুটে উঠল। আহা, মানব সায়েন্টিস্টরা! নিজের মনে ফিসফিসিয়ে বলে উঠল জ্যাসপার। তাদের বাক্যবিন্যাসে এত আবেগ, এত দুর্বলতা, এসব বোধহয় সাধারণ মানুষদের থেকে কোনো অংশে ভিন্ন নয়, বিশেষত্ব। এরাই যদি বিশেষ হয় তবে এই পৃথিবীর অধিকার কি করে দাবি করে? সে ধীরে ধীরে কম্পিউটারের কিবোর্ডের উপর আঙুল চালিয়ে বার্তা লিখতে শুরু করে। তার প্রতিটা অক্ষরে দৃঢ়তার প্রভাব আর অদ্ভুত শীতলতা ফুটে ওঠে। মিস্টার চেনসিং, টাইপ করল সে, যদি আপনার প্রিয় নাতনিকে অক্ষত অবস্থায় ফেরত পেতে চান তবে আগে আমার ভাই অ্যাথেরিয়নকে সুস্থ নিরাপদে আমার কাছে ফিরিয়ে আনতে হবে। আপনি যদি মনে করেন আপনার বৈজ্ঞানিক দক্ষতা আমাকে প্রভাবিত করতে পারবে তবে তা ভ্রান্ত। মনে রাখবেন, ফিওনা এলিসন আমার কাছেই বন্দী থাকবে এবং আমার শর্ত না মানলে সে সারা জীবন আমার অধীনেই থেকে যাবে। আমার ভাইয়ের যদি একটা তিল পরিমাণ ক্ষতিও হয় তবে পৃথিবীর যে আলোতে আজ ফিওনার জীবন আলোকিত হয়ে আছে সেই আলো চিরতরে নিভে যাবে। জ্যাসপারের চোখে এক অদ্ভুত শীতল আলো প্রতিফলিত হলো, যেন কোনো অন্তর্নিহিত শক্তি তার ভেতর থেকে বেরিয়ে আসছে। বার্তাটি পাঠিয়ে সে দাঁড়িয়ে কিছুক্ষণ এক নিশ্চুপ অন্ধকারে নিমজ্জিত রইল। সেই মুহূর্তে যেন সমগ্র পৃথিবী তার হাতে বন্দী। সময় ও বাস্তবতা যেন তার অধীনে কৃত্রিমভাবে পরিচালিত হচ্ছে। মিস্টার চেনসিং আর ওয়াংলি তৎক্ষণাৎ নড়ে চড়ে বসলেন। কম্পিউটারের স্ক্রিনে ঝলসে ওঠা বার্তাটি যেন তাদের হৃৎপিণ্ডে তীব্র আঘাত হেনে গেল। মিস্টার চেনসিংয়ের মুখে উদ্বেগের ছায়া ফুটে উঠল। তিনি দ্রুত ওয়াংলির দিকে ফিরে বললেন, মিস্টার ওয়াংলি, আমার মনে হচ্ছে আমাদের অ্যাথেরিয়নকে মুক্তি দিতে হবে। তুমি এখনই সিক্রেট রুমের দরজা খোলো, ফিওনার জীবন ঝুঁকির মধ্যে আছে। ওয়াংলি সেই প্রস্তাব শুনে হতভম্ব হয়ে উত্তর দিল, মিস্টার চেনসিং, আপনি কি সজ্ঞানে আছেন? এই ড্রাগনটাকে কতদিন ধরে আমরা বন্দি করে রেখেছি সেটা আপনি ভুলে গেছেন? এখন যদি তাকে মুক্তি দিই ও আমাদের ছাড়বে না, আমাদেরকে মেরে ফেলবে। সেই ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন। আর যদি একবার কারো কাছে প্রকাশ হয়ে যায় যে আমরা তাকে বন্দি করে রেখেছি তাহলে আপনি আর আমি চিরতরে কারাগারে পচে মরব। ওয়াংলি কণ্ঠে আরও দৃঢ়তা এনে বলল, আর একটা কথা মনে রাখুন, আপনি কি গ্যারান্টি দিচ্ছেন যে ওই ড্রাগনটাকে মুক্তি দিলে সে আমাদের ফিওনাকে ছেড়ে দেবে? সে হয়তো প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজছে, আর ও যদি আমাদের কোনো ক্ষতি করে তবে? আমি বলছি, ড্রাগনদের কোনো বিশ্বাস নেই। চেনসিং হতাশভাবে নিঃশ্বাস ফেললেন, চোখের কোণে উদ্বেগ জমে উঠল। তাহলে আপনি কি বলতে চান, আমি আমার নাতনিকে মরতে দেব? সেই ভয়ঙ্কর ড্রাগনদের মাঝে ফিওনাকে ফেলে নিশ্চিন্তে থাকব? আমি তো জানি না সে কোথায় আছে, কেমন আছে, যদি কোনো ক্ষতি হয়ে যায়। ওয়াংলি শান্ত স্বরে বলল, মিস্টার চেনসিং, আপনি ঠান্ডা মাথায় ভাবুন, অন্য কোনো উপায় বের করতে হবে। এই ড্রাগন প্রিন্স আমাদের শুধুই ভয় দেখাচ্ছে। ভেনাসের ড্রাগনরা সহজে কাউকে আঘাত করে না। আমি জানি ফিওনা নিরাপদে আছে। ওরা ফিওনাকে কোনো ক্ষতি করবে না, কারণ সে নির্দোষ। কিন্তু আমাদের বিপদ হতে পারে। যদি বিষয়টা ফাঁস হয়ে যায়, ফিওনা সহ আমরা সবাই বিপদে পড়ব।
ফিওনা ওই ল্যাবে প্রবেশ করেছে, তারও শাস্তি হবে। আপনি চাইলে একবার ভেবে দেখুন। চেনসিং কপালের ঘাম মুছলেন। সব কিছু যেন একটা দুঃস্বপ্নের মতো লাগছিল। যে দুঃস্বপ্নের শেষ কোথায় তিনি বুঝতে পারছেন না। তিনি কিছুক্ষণ স্তব্ধ থেকে ওয়াংলির কথাগুলো ভাবলেন, কিন্তু তার চোখে জ্বলজ্বল করছে নাতনির জন্য এক প্রবল উদ্বেগের ছায়া। জ্যাসপারের চোখের সামনে ভেসে উঠল মিস্টার ওয়াংলির পাঠানো রিপ্লাই বার্তা, একটা বরফ ঠান্ডার সতর্ক বার্তা, যেখানে মিশেছিল হুমকির আগুন। আমি জানি তোমাদের ড্রাগনরা বিনা কারণে মানুষকে ক্ষতি করে না, আর ফিওনা নির্দোষ। তবে তোমার ভাইকে আমরা ছেড়ে দেব না। আমাদের কাজ সম্পূর্ণ হবে তারপর। হ্যাঁ, তোমার ভাই মরবে না, তবে ড্রাগনের শক্তি হারাবে। তুমি যদি চাও যে আমরা তাকে পুরোপুরি শেষ না করি, তবে ফিওনাকে ছেড়ে দাও। বার্তাটি পড়ার সাথে সাথেই জ্যাসপারের শিরায় শিরায় রক্ত ধাক্কা খেল। এক মুহূর্তের জন্য নিজেকে সংযত রাখতে পারল না। তার শরীর আগুনের মতো জ্বলছিল, রাগে আর প্রতিশোধের ক্ষুধায়। তার সামনে থাকা কম্পিউটারটিকে একটানে তুলে আছাড় দিল মেঝেতে। মুহূর্তের মধ্যে সেটি ভেঙে চুরমার হয়ে গেল। তার ড্রাগনের চোখে বিদ্রোহের আগুন জ্বলতে লাগলো। তোমরা আমাকে এখনো চিনতে পারোনি মিস্টার চেনসিং, নিজের মনেই ফুঁসে উঠল জ্যাসপার। তার কণ্ঠে শীতল প্রতিশোধের সুর। তোমার নাতনির এমন করুণ পরিণতি ঘটবে যা তোমার অপরাধের মূল্য বহন করবে। আমার ভাইকে আমি মুক্ত করব, তবে ফিওনাকে আর তুমি পাবে না। তোমার নাতনি এবার তার নানার পাপের শাস্তি পাবে। জ্যাসপার তার প্রাচীন দানবীয় ড্রাগন মননে জানত, যখন প্রিন্স অরিজিনের কথা অমান্য করে তখন মৃত্যু তার জন্য অপেক্ষা করে। কিন্তু এখন এই কথার কোনো মূল্য ছিল না তার কাছে। প্রতিটা ড্রাগনের ভেতরে জেগে ওঠে একটা ভয়ঙ্কর রক্তস্মৃতি, যে স্মৃতির কোনো পরিসীমা নেই। এখানে শুধু প্রতিশোধ, শুধুই ভয়াবহতা। ফিওনার ক্ষুধার যন্ত্রণায় পেটে মোচড় দিচ্ছিল। সে গুটিসুটি মেরে বিছানায় শুয়েছিল। হঠাৎ করেই দরজার শব্দে চমকে উঠল। ঘরে প্রবেশ করল জ্যাসপার। দ্রুত পদক্ষেপে এগিয়ে এলো, তার মুখে গম্ভীর এবং কঠোর অভিব্যক্তি। ফিওনা কোনো রকমে উঠে বসল, চোখে উদ্বেগ আর হতাশার ছাপ। জ্যাসপার বিছানার সামনে দাঁড়িয়ে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, ভেবেছিলাম আমি একমাত্র হৃদয়হীন, কিন্তু তোমার নানা তো তার চেয়েও বড় নিষ্ঠুর। ভাবতাম মানুষের মধ্যে আবেগ থাকে, কিন্তু তোমার নানা খুবই বিচক্ষণ। ফিওনার ভ্রু কুঁচকে উঠল। সে কিছুই বুঝতে পারল না। তুমি কি বলছো? তার কণ্ঠে অস্পষ্ট উদ্বেগ। জ্যাসপার এক গভীর নিঃশ্বাস নিল, চোখে তীব্রতা ফুটে উঠল। তোমার নানাকে বার্তা পাঠিয়েছিলাম, তোমার মুক্তির বিনিময়ে আমি শর্ত দিয়েছিলাম, কিন্তু তোমার জীবনের চেয়ে তার কাছে অন্য কিছু বেশি মূল্যবান। ফিওনা ফিসফিস করে বলল, কখনোই না। আমার গ্র্যান্ডপা কখনোই এই কথা বলতে পারে না। মিথ্যা বলছো। আর তুমি কি শর্ত দিয়েছিলে? জ্যাসপার একটু ঝুঁকে তার চোখের গভীরতায় তাকালো। তুমি কি সত্যি জানো না ফিওনা, তোমার নানার সিক্রেট রুমে কি আছে? ফিওনার হৃদয় দ্রুত বেগে ধুকপুক করতে লাগলো, মাথা ঝিমঝিম করতে শুরু করলো। না, আমি জানি না। তার কণ্ঠস্বর কাঁপছিল, চোখের কোণে জল জমে উঠছিল। জ্যাসপার মুহূর্তেই ফিওনার গলা চেপে শূন্যে তুলে ধরল। তার শক্তপোক্ত পুরুষালী হাতের শক্তি এত ছিল যে ফিওনা নিঃশ্বাস নিতেও পারছিল না। সে হতাশার সঙ্গে হাত দিয়ে ছাড়ানোর চেষ্টা করছিল, আর পা ছটফট করতে লাগলো, কিন্তু কোনো লাভ হচ্ছিল না। জ্যাসপারের চোখে ক্ষোভ আর প্রতিশোধের অগ্নি জ্বলছিল। শুনে রাখো, জ্যাসপার গম্ভীর কণ্ঠে বলল, তোমার প্রিয় নানা আমার ড্রাগন ভাই অ্যাথিরিয়নকে বন্দি করে রেখেছে সেই সিক্রেট রুমে। তাকে শারীরিকভাবে যন্ত্রণা দিয়ে যাচ্ছে দিনের পর দিন। এবার তার ভুলের শাস্তি তুমি পাবে ফিওনা। ফিওনার চোখে আতঙ্ক ছড়িয়ে পড়ল। আমাকে ছাড়ো। তার কণ্ঠস্বর অস্পষ্ট হয়ে গেল, কিন্তু জ্যাসপার যেন কঠোর। তোমাকে আমি এমন হাল করব। জ্যাসপার তার ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি ফুটিয়ে বলল, যে তুমি নিজেই মরতে ভিক্ষা চাইবে, কিন্তু সেই করুণাও আমি করব না তোমার প্রতি।
ফিওনার বুকের ভেতর এক ভয়াবহ শিহরণ বয়ে গেল। তার চোখের কোণে জল জমে উঠল এবং সে মনে মনে প্রার্থনা করতে লাগলো। প্রার্থনা তার নানার কাছে, প্রার্থনা সৃষ্টিকর্তার কাছে। কিন্তু জ্যাসপারের চোখের কঠিনতা আর প্রতিশোধের অঙ্গীকারের দিকে তাকিয়ে তার মনে হচ্ছিল সব আশা যেন মুহূর্তেই চুরমার হয়ে গেছে। জ্যাসপার অবশেষে ফিওনার গলা ছেড়ে দেয়। ফিওনা ধপ করে ফ্লোরে পড়ে যায় আর জ্যাসপার সে দ্রুত পেছনে সরে গিয়ে দরজার দিকে অগ্রসর হলো। ফিওনা একেবারের জন্য অচেতন হয়ে পড়ে। তার শরীর যেন মাটির সাথে মিশে গেছে। মুহূর্তের জন্য অনুভূতি ছিল শূন্য এবং তার মাথা ঘুরছিল। তারপর যখন জ্ঞান ফিরে এলো, যখন সে তার মাথায় হাত বুলিয়ে আঘাতের তীব্রতা উপলব্ধি করল, সে ব্যথার তীব্রতায় চিৎকার করতে চাইল, কিন্তু কণ্ঠনালী তার আওয়াজের জন্য অপরাধী ছিল। পায়ের নিচের মাটির ঠান্ডা স্পর্শ তাকে স্মরণ করিয়ে দিল যে সে একা। চেষ্টার পরেও সে উঠে বসতে পারল না। তার পা দুটো কিছুক্ষণের জন্য অসাড় হয়ে গেল। জ্যাসপার একবারও পেছন ফিরে না তাকিয়ে সংকল্পবদ্ধ পদক্ষেপে বেরিয়ে গেল। তার অঙ্গভঙ্গিতে এক ধরনের অধিকারবোধ ও প্রতিশোধের ছাপ ছিল। ফিওনা তখনও মাটিতে পড়ে নিজের শরীরের প্রতি আঘাতের যন্ত্রণায় কাতরাচ্ছে এবং মনের গহীনে শুধুমাত্র একটাই চিন্তা, কিভাবে সেই অন্ধকার আর ভয়ঙ্কর জগৎ থেকে মুক্তি পাবে।